গর্ভবতী পাগলিকে কবুল বলানোর জন্য জোরপূর্বক এক বয়স্ক লোকের সামনে বসানো হলো। পাগলিটার উচ্চ কান্নার আওয়াজ শুনেও কেউ পাত্তা দিচ্ছে না। বয়স্ক লোকটার কাছে এগিয়ে গেল কনে পক্ষের এক লোক, সম্বন্ধে পাগলির বাবা। বয়স্ক লোকের কাছে গিয়ে পাগলির বাবা ফোকলা দাঁতের হাসি দিয়ে পড়ল, জামাই সাহেব, আরেকবার ভাইবা নেন, আপনার কষ্ট হইব না? মায়াটা পাগলি, তার উপর দিয়া পেট বাঁধাইয়া আছে, এমন মাইয়ারে আপনার মনে ধরলো, সত্যি কথা এটা। বয়স্ক লোকটি পাগলির বাবার কথাই লোভাতুর দৃষ্টিতে পাগলি মেয়ের আপদ মস্তক পর্যবেক্ষণ করে। তার লোভতুর কামনা থরথরিয়ে বেড়ে গেল। এ মেয়ে গর্ভবতী হলেও ভালোই উপভোগ করতে পারবে বলে মনে করে সে। পাগলির বাবার হাতে কোনো কথা ছাড়াই 10,000 টাকার বান্ডেল ধরিয়ে দিল। পাগলির বাবার চোখজোড়া লোভে জলজল করে উঠল। তিনি টাকাগুলো নিজের লুঙ্গির গুচ্ছে বেঁধে নিজের স্ত্রীর দিকে তাকায়। তার স্ত্রীও এত টাকা কখনো চোখে দেখেনি। আজ দেখে সেও লোভে উতলা হয়ে গেল অপয়া পাগলি মেয়েকে তাড়ানোর জন্য। পাগলিটা কিছুই বুঝছে না। সে তার পেটে হাত রেখে কান্না করছে, বারবার মুখে আউড়ে যাচ্ছে, আমায় ছেড়ে দাও তোমরা, আমায় ছেড়ে দাও তোমরা প্লিজ, আমার পেটে খুব ব্যথা করছে, ছেড়ে দাও প্লিজ। পাগলি মেয়েটার কথা কারোর কর্ণপাত হলো না। বয়স্ক লোকটা তার 100 কেজি ওজনের ভুঁড়ি নিয়ে হেঁটে পাগলি যুবতী নারীর পাশে বেশ আয়েশ করে বসে পড়ে। তার কামাতুর চোখ পাগলি মেয়ের মুখের আদলে আবদ্ধ। তিনি হ্যাঁচকা টান মেরে পাগলি মেয়ের হাত জোড়া আঁকড়ে ধরে। অচেনা বয়স্ক লোকের স্পর্শে ঝটকা খেল পাগলি মেয়েটি। তার কান্না আচমকা থেমে গেল। বিয়েবাড়ির সকলেই অবাক। পাগলি মেয়ের কান্না থামার সুযোগ ধরে বয়স্ক লোকটি তার ভাড়া করে আনা কাজীকে বিয়ে পড়ানোর জন্য আদেশ করে। কাজীও সল চাতুরি করে বিয়ে পড়াতে আরম্ভ করে দিল। পাগলির বাবা ক্যাবলা হেসে সবার মাঝে গুঞ্জন ছড়ে যে, আমাদের ঠিক করা জামাইরে আমাগো মায়ার মেলা পছন্দ হইছে, তাই তো বরের হাতের ছোঁয়ায় মায়া কেমনে শান্ত চুপচাপ হয়ে গেল। পাগলির বাবার কথাই মহিলারা ঘোমটা টেনে বইয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পাগলিটার মন মস্তিষ্ক সম্বন্ধে কারোর ধারণা নেই, যার ফলে পরিস্থিতি কোথায় পৌঁছাবে তার কোনো সন্ধিক্ষণ বিয়েবাড়ির লোকেরা জানে না। মোড়লপাক গ্রাম নামটা অদ্ভুত ঠেকে মুক্তির কাছে। সে তার গাড়ির কাছে গিয়ে জানালায় টোকা দেয়। তখনই জানালার কাজ নিচে নামিয়ে দিল গাড়িতে বসারত যুবক। মুক্তি তার ভাইকে এক নাগারে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত বোধ করলো। চট করে ফোনটা নিয়ে বলে, এখনই তুই গাড়ি থেকে বের হবি, না হলে তোর এই আইফোন 15-এর নকশা বদলে দেবো আমি। বোনের কথাই রাগ পেল যুবকের। কপাল কুচকে মুক্তিকে ঠেলা মেরে গাড়ি থেকে বের করলো। চোখের চশমা নেড়ে ইশারায় কি বোঝালো। মুক্তি উৎফুল্ল গলায় বলে, ভাইয়া দেখ না, নদীর ওপরে গান বাজনা হচ্ছে। এই মোড়লপাখ গ্রামের সম্বন্ধে জানতে চাই আমি, এখানে কি কোনো পাখ বাস করে? মুক্তির কথায় যুবক হাত নাড়িয়ে ইশারায় কি যেন বোঝায়। মুক্তির চোখ জোড়া ছোট ছোট করে বলে, তুই আমাকে ডাইনি বলছিস? যুবক তার সাধ্যমতো উত্তর শুনে জোরে জোরে মাথা নাড়ে। হঠাৎ করে তাদের গাড়ির সামনে কি যেন এসে পড়ে। মুক্তি ভয় পেল। ভাইয়ের শার্ট চেপে ভাইয়ের পেছনে দাঁড়িয়ে যায়। সেই যুবক বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত থাকতে ইশারা করে। বোনকে গাড়ির দরজার কাছে দাঁড় করিয়ে সে নিজে গাড়ির সামনে কি পড়েছে দেখার জন্য পা বাড়ায়। সামনে কাদামাখার রক্তাক্ত এক মেয়েকে জ্ঞানহীন দেখে থমকে গেল সে। সঙ্গে কিঞ্চিত ভয়ও পেল, কেননা গাড়ির এক হেডলাইট ভেঙে গিয়েছে। তার দুলাভাই দেখলে নিশ্চিত বকা দেবে, তাতে সে পাত্তা দেয় না। তবে বোনের জীবনের জন্য খুব মায়া তার। হঠাৎ খেয়াল এলো, হয়তো অচেনা মেয়েটি চট করে কোথাও থেকে এসে পড়ায় হেডলাইটের উপর তার মাথা লেগে গিয়েছে। যুবকটি তৎক্ষণাৎ মুক্তিকে ধরে মেয়েটির কাছে ঠেলে ইশারায় পর্যবেক্ষণ করতে ইঙ্গিত দেয়। মুক্তি ভাইয়ের ইঙ্গিত বুঝে উপর হয়ে পড়া মেয়েটিকে কষ্টে ঠেলে মুখোমুখি করলো। মেয়েটার শরীরে ভার বেশি কেন সে প্রথমে বুঝতে পারেনি, কিন্তু যখন তার নজর সামান্য উঁচু হওয়া পেটের দিকে গেল তখনই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়েটা গর্ভবতী। তার পরনের লাল বেনারসি শাড়ি কাঁধে লেপটে গেছে। মুক্তি তার ভাইকে গলা উঁচিয়ে বলে, হাসিন ভাইয়া, জলদি গাড়ির ভেতর থেকে পানির বোতল আর রুমাল আলো, জলদি। হাসিন গাড়ির দরজার কাছেই দাঁড়িয়েছিল। মুক্তির কথা শুনে গাড়ির দরজা খুলে রুমাল আর পানির বোতল বোনের নিকট এগিয়ে দিল। মুক্তি মেয়েটির মুখ ধুয়ে মুছে দেয়। তখনই সে তার পায়ের নিচ থেকে
তরল পদার্থের উপস্থিতি অনুভব করে। মুক্তির হাত থেমে যায়। সে তার হাত মেয়ের মুখের কাছে নিয়ে সরিয়ে পেটিকোটের দিকে হাত বাড়ায়। হাসিন এ দেখে রেগে গেল। বোনের কাঁধে হাত চেপে কি করছিস বোঝায়। ভাইয়ের ইশারায় পাত্তা না দিয়ে সে পেটিকোট চেপে ধরল। হাসিন তৎক্ষণাৎ গাড়ির বিপরীত দিকে গিয়ে দাঁড়ায়। সে বুঝতে পারছে না মুক্তির এতক্ষণ কেন লাগছে মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনতে। হঠাৎ মুক্তি জোরালো চিৎকার করে কাঁদতে লাগলো। হাসিন থতমত খেল। তড়িৎ পায়ে এগিয়ে দেখল মুক্তি মুখে হাত চেপে কাঁদছে। হাসিন বোনের কাঁধ চেপে নিজের দিকে ঘুরিয়ে কি বোঝায় বারংবার। মুক্তি আহত মেয়েটার বেগতিক অবস্থা দেখে উন্মাদ কণ্ঠে বলে, ভাইয়া মেয়েটা প্রেগনেন্ট। কেউ তার শরীরে বেশ আঘাত করেছে, যার আঘাত শুধু শরীরে নয়, হয়তো পেটের মধ্যে থাকা সন্তানের উপরও পড়েছে। পেটিকোটের নিচে রক্তের ফোয়ারা বইছে। তুই কি মেয়েটাকে কোলে তুলতে পারবি? কথাটা শুনে জ্বলন্ত চোখে তাকায় হাসিন। ভাইয়ের মাত্রা অতিরিক্ত রাগের কারণ কি ভালোই বুঝতে পারছে, তবুও এ সময় রাগ জেদ দেখানোর নয় বিধেই সে ভাইয়ের হাত চেপে ধরে বলে, ভাইয়া ভুলো না, সব মেয়ে এক নয়। মেয়েটাকে তুমি কোলে নিয়ে গাড়িতে না বসালে তার এখানেই মৃত্যু ঘটবে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আমি গাড়িতে গিয়ে বসছি। যদি তুমি সাহায্যের সিদ্ধান্ত নাও তবে মেয়েটিকে গাড়িতে উঠাবে, আর না হলে মেয়েটাকে এখানে ফেলেই চলে আসো। বাড়িতে ফিরে যাই। বলে মুক্তি গাড়ির ফ্রন্ট সিটে গিয়ে বসলো। হাসিন বোনের কথা দ্বিরুক্তি করলো না। মুখের বিকৃত বানিয়ে কাঁধে মাখা হওয়া নাইটিকে সযত্নে কোলে উঠিয়ে নিল। হুট করে তার হৃদয় কেঁপে উঠল। মেয়েটার মুখ মুক্তি মুছে দিল মৃদু আলোতে। মেয়েটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হাসিন নিজের কল্পনায় মাথা থেকে ঝেড়ে মেয়েটিকে গাড়ির পেছনের সিটে শুয়ে দিল। সময় ব্যয় না করে গাড়ির ড্রাইভিং সাইডে বসে গাড়ি স্টার্ট দিল। মুক্তি বারংবার মেয়েটার পেটিকোটের দিকে তাকাচ্ছে। কোনো দুর্ঘটনা যাতে না হয় সে প্রার্থনা মনে মনে আউড়ে যাচ্ছে। হাসিন গাড়ির স্পিড বাড়িয়ে ইউনাইটেড হাসপাতালের সামনে নিয়ে গেল, কিন্তু পার্কিং লটে গাড়ির জ্যাম দেখে ভাই বোন দুজনে চিন্তায় পড়ে গেল। হাসিন নিজের পার্কিংয়ে গাড়ির লট থেকে কিছুটা দূরে এনে দাঁড় করিয়ে দিল। মুক্তির দিকে তাকিয়ে ইশারায় হাত নাড়িয়ে বুঝিয়ে দিল। মুক্তি মাথা নেড়ে বলে, ঠিক আছে ভাই, আমি আপুটার খেয়াল রাখছি। তুই প্লিজ দ্রুত কাজ কর। হাসিন গাড়ির দরজা খুলে তড়িৎ গতিতে হাসপাতালের গেটের কাছে গেল। সেখানে দুই মেল নার্সকে দেখে ইশারায় স্ট্রেচার চাইলো। তারা হাসিনের ইশারা বুঝতে পারল না, তাতে পাত্তাও দেয়নি। হাসিন পুনরায় তাদের কাছে ইশারায় ইঙ্গিতে স্ট্রেচারকে ছুঁয়ে তার প্রয়োজন লাগবে বোঝায়। তারা দুষ্টু বুদ্ধি নিয়ে বলে, দেব না। কি করবেন? যদি চান হাতে 1000 টাকার নোট রাখুন। তাদের এই কথা শুনে রাগের চোয়াল শক্ত হয়ে গেল হাসিনের। তবুও পরিস্থিতি অনুকূলে রাখতে পকেট হাতে 1000 টাকার নোট বের করে তাদের হাতে ধরিয়ে হাত জোর করে ইঙ্গিত করে। তারও রাজি হয়ে গেল। হাসিন তাদেরকে ইশারায় তার পিছু নিতে ইঙ্গিত করে। দুই নার্স স্ট্রেচার টেনে হাসিনের পেছনে গেল। মুক্তি গাড়ির বাইরে দাঁড়িয়ে তার ভাইয়ের অপেক্ষা করছে। অন্যদিকে মেয়েটা ব্যথায় চিৎকার করে উঠল। মুক্তি ভয় পেয়ে গেল। পেটের সাইজ দেখে অনুমান করা যায় বাচ্চা আসার 4 কি 5 মাস চলছে, কিন্তু এত মাসে তো পেট কখনো সহজে বড় হয় না। মুক্তি আন্দাজ করেই জানে স্বাভাবিকের চেয়েও বড় লাগছে মেয়েটার পেট। তবে কি টুইন? নিজের আজগুবি ভাবনার মাঝেই মুক্তি খেয়াল করলো তার ভাই হাসিন দৌড়ে দুজন নার্সকে নিয়ে স্ট্রেচার এনেছে। মুক্তি পাশ থেকে সরে গেল। নার্স দুইজন গাড়ির পেছনে ছিটে পেট চেপে আর্তনাদ করা মেয়েটিকে দেখে নিজেদের মুখ চাউচি করলো। পরক্ষণে দুজনে সাবধানে মেয়েটিকে তোলে স্ট্রেচারে শুয়ে দিল। যেই না তারা রাস্তা পার হতে চাইল, গাড়ির চলাচল বেড়ে গেল। সব দিকে গ্রিন সিগন্যাল পড়ার কারণে গাড়ির যাতায়াত তারা স্ট্রেচার নিয়ে যেতে পারছে না। হাসিন অবস্থা বেকুতিক দেখে রাস্তার আশপাশে চোখ বুলায়। দূরে এক গাড়ির চাকার নিচে মাঝের সাইজের ইট দেখে হাতে তুলে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। ছেলেটার হাতে ইট দেখে অন্যান্য গাড়ির চালকগণ ভয়ে ভয়ে রাস্তা পার হচ্ছে। হাসিন বাঁকা হেসে নিজের হাতের ইশারায় নার্সদের আহত মেয়েটিকে নিয়ে যেতে ইঙ্গিত করলো। তারা তৎক্ষণাৎ স্ট্রেচার টেনে ভেতর নিয়ে গেল। মুক্তিও তাদের পিছু গিয়ে চিৎকার করে ডক্টরকে ডাকে। ইমার্জেন্সি কেবিন থেকে দুজন ডক্টর বের হয়ে আসে। তারা মেয়েটিকে প্রথমে পর্যবেক্ষণ করে। পালস খুব ধীরভাবে চলছে, তবু অপেক্ষা করলো। কার্ডিওলজিস্ট ডক্টর মোহাম্মদ এনায়েত, বয়স 30 চলছে তার। এখনও অবিবাহিত পূর্ণ যুবক সে। মাত্র এক সার্জারি রুম থেকে বের হয়েছে। নার্সদের হই হল্লো দেখে এগিয়ে দেখে স্ট্রেচারে এক গর্ভবতী মেয়ে আর্তনাদে ধরফর করছে। সে চোখ রাঙিয়ে নার্স দুটোর দিকে তাকিয়ে ফোন বের করলো। কল চাপলো কারোর কাছে। 2-1 মিনিটের মাঝে হাজির হলো মহিলা প্রেগন্যান্সি বিশেষজ্ঞ ডক্টর। তিনি মেয়েটির স্ট্রেচার ভেতরে নিয়ে যেতে বলেন। নার্সগণ তাই করে।
তিনি হাসিন আর তার বোনকে বলেন, আমি চেক করে দেখি, অবস্থা বেশি খারাপ হলে রক্ত লাগবে। হাসিন মুক্তি একসাথে জোরে জোরে মাথা নাড়ল। ডক্টর চলে গেল অপারেশন রুমের ভেতর। মুক্তি পায়চারি করছে, কিন্তু হাসিন আয়েসে ফোনে গেমস খেলছে। ভাইকে এই পরিস্থিতিতে গেমস খেলতে দেখে তার মেজাজ বিগড়ে গেল। মৃদু গলা উঁচিয়ে বলে, ভাইয়া, এই মুহূর্তেও তুই গেম খেলছিস? মেয়েটা বিপদে, তার পরিবারকে খবর দিতে হবে। আমার যা মনে হচ্ছে মেয়েটার হাজবেন্ড এই ক্রাইম করেছে, সেই কারণে মেয়েটা পালিয়ে গিয়েছিল। তবুও বাবা মায়ের কাছে জানালে, তাদের সতর্ক করে দিলে আর সমস্যা হবে না। বোনের কথা শুনে তপ্ত শ্বাস ফেলে ফোনটা রেখে বোনের মুখোমুখি দাঁড়িয়ে বুকের উপর হাত গুটিয়ে নিল। চোখের ইশারায় কি যেন ইঙ্গিত করে। মুক্তি বুঝল না, সেও মাথা নাড়িয়ে কি বোঝায়। হাসিন কপাল চাপড়ে হাতের ইশারায় বুঝিয়ে দিল। মুক্তি অভিজ্ঞান ন্যায় বুঝতে পেরে বলে, ও ও বুঝেছি। আমি আসলে ভাই, আমি নিজেও তার বাসার ঠিকানা জানি না, তবে তার ব্লাউজের ভেতর থেকে একটা ফোন পেয়েছি, এটা ঘেটে দেখতে পারো। বলে ফোনটা এগিয়ে দিল। হাসিন ফোনটা নিয়ে ঘেটে আশ্চর্য হয়ে গেল। ফোনের মধ্যে কারণ নামের নাম্বার সেট করা নেই, শুধু এক আননোন নাম্বার। তাৎক্ষণিক সময়ের কল লিস্টে পেল। সে ওই আননোন নম্বরে কল দিল। 2-3 কল বেজে গেল, কেউ উঠালো না দেখে হাসিন কল কাটতে গিয়েও থেমে যায়, কেননা কল রিসিভ করছে কেউ। মুক্তিকে ফোন ধরিয়ে হাতে ইশারা করে কথা বলতে বলে। মুক্তি বুঝে মাথা নেড়ে হ্যালো বলতে কেউ একজন খুব অশ্লীল গালি ছুঁড়ে কর্কশ কণ্ঠে বলতে লাগে, আমাদের বাসর করতে না দিয়ে কই পালাইলি? বিয়ের পিড়িত থেকে উঠে পালালেও তোরে ছাড়ম না বান্দি কোথাকার। খারা, তোরে আমি পাইয়া লই। একবার পাইলে না শরীরটা সাদা। হাসিন চমেরে ফোনটা নিয়ে কলটা কেটে দিল। তারা ভাই বোন পুরোপুরি কাহিনী বুঝতে পারল না, তবে এটুকু বুঝেছে মেয়েটা পলাতক। মুক্তি ভাইয়ের হাত ধরে সিটে বসে সিটে পিঠ ঠেকিয়ে দিল। বোনকে ক্লান্ত দেখে সে নিজেই তার মাথাটা কাঁধে নিয়ে রাখে। মুক্তি ভাইয়ের কাণ্ডে মুচকি হাসল। তার এই ভাইয়ের কপালে যেন কোনো রাজ্যের শুক্রাণী জুটুক, সে দোয়া তার মনোবল জুড়ে। হঠাৎ অপারেশন রুম থেকে হন্তদন্ত হয়ে ফিমেল নার্স বের হলো। সে এসে হাঁপাতে থেকে বলে, আপনাদের পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, রক্ত ঝরছে অনেক, রক্ত লাগবে তার প্রায় 4 ব্যাগ। মুক্তি তৎক্ষণাৎ প্রশ্ন করে, কোন গ্রুপ? নার্সটি বলে, জি, এ নেগেটিভ গ্রুপ। মুক্তি আর হাসিন নিজেদের মধ্যে চাওচাই করলো, তাদের রক্তের গ্রুপের সাথে মিল নেই। মুক্তি অনুরোধ করলো, আপনি প্লিজ আপনাদের ব্লাড ব্যাংকে যোগাযোগ করে দেখেন, আমরাও ব্যবস্থা নিচ্ছি। নার্স মাথা নেড়ে দৌড়ে বাহিরে চলে গেল। হাসিন কপাল কুঁচকে চোখ বুঝলো। পরক্ষণে তার কিছু মনে পড়তে ফোন বের করে মুক্তির হিজাব ধরে টান মেরে পাশে বসিয়ে দিল। তার নিজের ফোনের কল লিস্টে দেখে ইশারা করে কল চাপতে মুক্তি তাই করলো। অপর পাশে কল গিয়েছে মুশরিফের কাছে। এক জুনিয়র পুলিশ কনস্টেবল সে। হাসিনের কল পেয়ে সে মাত্রা অতিরিক্ত খুশি হলো। সেও জানে কল রিসিভ করবে হাসিনের বোন, তাই কল রিসিভ করে সম্মানসূচক গলায় সালাম দিল। মুক্তি সালামের উত্তর জানিয়ে ঘটনা কি ঘটেছে বিস্তারিত জানায়। কনস্টেবল মুশরিফ তৎক্ষণাৎ কল কেটে তার সিনিয়র অফিসারের কেবিনে গেল। অফিসার খন্দকার আসিফ, বয়স হবে 25। পুলিশ কমিশনার খন্দকার আসমালের ছেলে হওয়ার সুবিধার্থে সে একজন সিনিয়র অফিসার পদে জয়েনিংয়ে আছে। আসিফ আসামিদের ফাইল ঘাটছিল, সেখানে তার নজর পড়ে হ্যাংলা পাতলা বয়স্ক এক লোকের ছবিতে, যার ক্রিমিনাল কেসের ভিত্তি হলো নানান বেশভূষা নিয়ে মেয়েদের বিয়ে করে রাত্রি যাপন, তার পরের দিন নিজ স্ত্রীকে হত্যা। লোকের নামটা মনোযোগ দিয়ে পড়ল, দেবরাত চতুর্বেদী। আসিফের কেবিনে দরজায় টোকা পড়ল। সে গলা উঁচিয়ে আসতে বলল। মুশরিফ জোরালো শ্বাস নিয়ে বলে, স্যার, আমার আজ ইমার্জেন্সি ছুটি লাগবে, হাসপাতালে যেতে হবে। আসিফ অবাক চোখে মুশরিফের উপর চোখ বুলিয়ে বলে, কেন? তুই তো ঠিক সুস্থ আছিস। স্যার, আমার আদর্শ গুরু আমায় স্মরণ করেছেন, তার জন্য যেতে চাইছি। কে তোর আদর্শ গুরু? স্যার, নামটা বলা নিষেধ, আপনি স্বয়ং নিজেই তার সাথে পরিচিত হয়ে নেবেন। আমার কথায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিন স্যার, তবে ছুটিটা লাগবে প্লিজ স্যার। আসিফ তপ্ত শ্বাস ফেলে বলে, ঠিক আছে যান, তবে আপনার পরাণের দিকে খেয়াল রাখবেন। আপনি কনস্টেবল হলেও একজন কনস্টেবলও কোনো পুলিশ থেকে কম নয়। অন্যায় হলে সোজা পিটিয়ে লকাবে ঢোকানো আপনাদের কর্তব্য। জি স্যার, থ্যাংক ইউ। মুশরিফ তড়িঘড়ি বেরিয়ে গেল। আসিফ মৃদু হেসে মাথা নাড়ে। মিনিট 2 পর থানার মধ্যে কর্মরত কাজের ছেলে চা বিস্কিট নিয়ে এলো আসিফের নিকট। ছেলেটা নাস্তা রেখে বেরিয়ে গেল। চায়ের মগ হাতে নিয়ে মুখের কাছে নিতে তার টেবিলে থাকা ল্যান্ডফোন বেজে ওঠে শব্দ দূষণের ন্যায়। আসিফ কিছুটা বিরক্ত বোধ করে।
চেয়ে চুমুক দিতে না পারার দরুন তার মেজাজ কিছুটা খারাপ হলো। তবুও কারোর সমস্যা হয়েছে ভেবে ফোনটি তুলে কানের কাছে নিয়ে ধরে। মুক্তি হাসিন ডক্টরের কেবিনে বসে আছে। পেশেন্ট সুস্থ আছে, তবে আঘাত আর ভয়ের কারণে জ্ঞান হারিয়েছিল। এতটুকু জানতে পেরে হাসিন জোরালো শ্বাস ফেল। মুক্তি খুশিতে ভাইকে জড়িয়ে বলে, আমার ভাই বলে কথা, সেই আপুটার জীবন বাঁচিয়েছে। ডক্টর খুব সম্মানের সহিত অ্যাপ্রিসিয়েট করে। অতঃপর তারা বের হতেই চোখের সামনে দৃশ্য দেখে চমকে গেল। হাসিন এর আগেই মুক্তি রেগেমেগে তাদের আহত পেশেন্টকে পুলিশের হাতকড়া পরানো থেকে টেনে নেয়। মেয়েটার চোখ জ্বলছে। জোরপূর্বক হাত জোড়া থেকে স্যালাইন টান মেরে খোলার কারণে রক্ত ঝরছে, যা দেখে মুক্তি কান্না করে দিল। তাদের পরিচিত লোক কনস্টেবল মুশরিফ 2 ব্যাগ রক্ত দিয়েছে, কিন্তু 2 ব্যাগ ব্লাড ব্যাংকে পেয়েছে। এখন আবারও মেয়েটার শরীর থেকে রক্ত ঝরছে। হাসিন বোনের কান্না কখনো সহ্য করতে পারেনি। সে গিয়ে মুক্তি সমেত মেয়েটাকে টেনে বুকে চেপে ধরে। অফিসার খন্দকার আশিক অবাক হলো। সে তার ডিউটির ক্ষেত্রে খুবই কঠোর মানব। গলস্বর কর্কশ করে বলে, দেখেন, আপনারা এই মেয়েকে নিজের কাছে রাখতে পারবেন না। তার হাজবেন্ড তাকে খুঁজছে। সরি টু সে, শি উইল গো উইথ আস। স্যার, না জেনে শুনে একজন সম্মানিত লোককে অ্যারেস্ট করা আমাদের আইনের আওতায় পড়ে না। আপনার সাহসের তারিফ করেন তারা, তবুও কেন আপনি এমন করছেন? আমার আদর্শ গুরুর পক্ষপাতিত মেয়েকে অ্যারেস্ট করার মতো অপরাধ করে কি হবে? আপনি কি ওনাকে চেনেন? মুশরিফের কথায় আসিফ রেগে গেল। দেওয়ালে ঘুষি দিয়ে কর্কশ গলায় মুশরিফকে বলে, আপনারও সাহস কম নয় মুশরিফ। একজন সিনিয়র অফিসারের সাথে কেমনে কথা বলতে হয় তা আপনি ভুলে যাচ্ছেন। সেই সাথে আমার বলা কথাও আপনি ভুলে গিয়েছেন। আপনাকে বলা হয়েছে ইউনিফর্মের সম্মান বজায় রাখতে, আর আপনি অন্যায়কে সহায়তা করেছেন। এজন্যই আপনাকে দায়িত্বে রাখতে চাই না। মুশরিফ আহত হলো তার শ্রদ্ধেয় সিনিয়র অফিসারের কথায়, কিন্তু মুক্তি রেগে গিয়েছে ভীষণ। একজন টকবক যুবকের কেমন এক অর্ধবয়স্ক লোকের সাথে কথাবার্তা বলা উচিত, তা বোধহয় সেখানে এই অফিসার। মুক্তি দাঁতের দাঁত চেপে হাসিনকে ছেড়ে অফিসারের কাছে গেল। অফিসার অন্যদিকে তাকিয়ে ফোঁস করে তার রাগের সীমানা নিয়ন্ত্রণ করছে। মুক্তি এক পলক মুশরিফের দিকে তাকায়। লোকটার সম্পর্কে আঙ্কেল হলো, তারা আদরের আপন সূত্রে নাম ধরে ডাকে, কখনো কখনো আঙ্কেল ডাকে, তবে তার আগের মাথায় আপন সূত্রে শুধু নাম উচ্চারণ করে। মুক্তি সেই সম্মানিত লোকের চেহারায় আধারির মেঘ দেখে আসিফের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। আসিফ তার চোখের সামনে কাউকে দেখে চমকে গেল। জোরালো এক চরের শব্দে হতভম্ব হয়ে যায়। হাসিন ব্যতীত সকলে মুক্তির অসীম সাহসিকতা দেখে ঢোক গিলে। একমাত্র হাসিন হাসল, যেন চরটা এই লোকে প্রাপ্য। তার বোন যদি না দিত, তবে সেই চরটা লাগাতো। আসিফের নজর মাটিতে। গালে তীব্র ব্যথা অনুভব হলো। তার চোখ জোড়া নিচে আটকে যায় চর দেওয়া মেয়েটির দিকে। এক পলক মেয়ের ভাইয়ের দিকে তাকায়। পুনরায় মেয়েটির আপদমস্তক খেয়াল করে মৃদু হাসল। ঠোঁট কামড়ে হাসিনের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। গলা নম্র করে বলে, নিজে কথা বলতে পারিস না বলে এখন কি বোনের দ্বারা চর খাওয়াবি? ওয়াও, নাইস, আই লাইক ইট। মুখটি প্রচণ্ড রেগে গেল। লোকটা তার ভাইকে মুখের উপর অপমান করছে। সে গিয়ে ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলে, এখনই বেরিয়ে যান, আসল অপরাধীকে খোঁজেন। ওই মেয়েটার পেটে বাচ্চা আছে, তাকে তার ওই স্বামী বিতাড়িত করতে বাধ্য করেছে। বাচ্চার উপর এফেক্ট পড়ার ভয়ে সে পলাতক আসামি, তাই বলে জেল কাটার সময় আসামি নয়। হাসিন বোনকে আর কিছু বলতে দিল না, তবে থামিয়ে সে নিজে আসিফের কাছে গিয়ে দাঁড়ালো। বাঁকে এসে নিজের মুখের সুন্দর করে শার্প করা দাড়িতে হাত বুলিয়ে চুল নেড়েচেড়ে বোনের হাত ধরে আহত মেয়েটিকে কেবিন অবধি নিয়ে গেল। আসিফ কখনো এত অপমান কারোর সামনে হয়নি, তবে আড়ালে আবডালে ওই হাসিনের সঙ্গে তার যত সব লড়াই অপমান হয়ে থাকে, কিন্তু আজকের অপমানে সে তীব্র ক্ষিপ্ত হয়েছে। কাউকে কিছু না বলে ইঙ্গিতে চলে আসতে ইশারা করে। তার সাথে আসা 2 মহিলা কনস্টেবল আর এক ছেলে কনস্টেবল পুলিশের গাড়িতে বসে পড়ে। মুশরিফ যেতে গিয়েও থেমে যায়। সে আর এগোয় না, কারণ তার অপরাধ সে তার সিনিয়র অফিসারের মুখে মুখে তর্ক করেছে। এখন তাদের সাথে গেলে নিশ্চিত কমিশনারের কাছে বকা শুনতে হবে। মুশরিফকে হতাশাগ্রস্ত দেখে মুক্তি তার দিকে এগিয়ে গেল। মুশরিফ ভাইয়া ডেকে তার দৃষ্টি আকর্ষণ করে। মুশরিফ কোমরের হাত রেখে চোখ জোড়া শুরু করে বলে, আপনি ওই গাধা অফিসারের জন্য মন খারাপ করছেন? দ্যাটস নট ফেয়ার। ওই অফিসার আপনার নালিশ করলেও দেখবেন কেউ কিছু বলবে না। ওই মাথামোটা গাধাটার নালিশে কারো বালও ছিঁড়বে না। ও কি জানে আমার সাথে কমিশনার খন্দকার আজমলের কত উঠা বসা? খালি এসেই ফ্যাডের করতে পারবে। মুশরিফ ফিক করে হেসে দিল। মুক্তি ও মনে মনে
খুশি হলো। মুশফিক মুক্তির মাথায় হাত বুলিয়ে আচমকা বলে, আচ্ছা আপাজান, আপনার কথার মধ্যে না আমি মাঝে মধ্যে চাটগাইয়া টুন খুঁজে পাই, কিন্তু আপনারা ঢাকার মানুষ, চাটগাইয়া কেমনে বলেন? হাসিন চট করে মুক্তির দিকে তাকালো। মুক্তি নিজেও কিছুটা হকচকিয়ে গেল। আসলে সে নিজেও জানে না তার কথার মাঝে হুটহাট চাটগাইয়া শব্দ আসার কারণ কি। হাসিন হাততালি দিয়ে দুজনের দৃষ্টি আকর্ষণ করে, চোখের ইশারায় তার কাছে আসতে ইঙ্গিত দেয়। দুজনে এগিয়ে গেল। মুক্তি হাসিনের পাশে বসে গেল। হাসিন আহত মেয়েটিকে পুনরায় কোলে উঠিয়ে নিল। কোলে উঠাতে সে অদ্ভুত হৃদয়বেগ অনুভব করে, কিন্তু সেই মেয়েটিকে তার ইহজন্মে পূর্বে দেখেছে বলে অনুমান করতে পারছে না। মুক্তি হাসিনকে থেমে যেতে দেখে বলে, ভাইয়া তুই আবারও ফালতু মেয়েটার কথা ভাবছিস? কতবার বলবো সব মেয়ে এক নয়, তবুও কেন তুই ওই নামটা উচ্চারণ করতে দিল না হাসিন। চোখ রাঙিয়ে তাকায় পনির দিকে। মুক্তি ভাইয়ের রাগান্বিত দৃষ্টি দেখে ভয়ে চুপ হয়ে গেল। মুশফিক বুঝলো না কিছু, কিন্তু অপেক্ষা করলো হাসিনের কেবিনে ঢোকার। হাসিন কেবিনে গিয়ে মেয়েটিকে আস্তে ধীরে রয়ে শুয়ে নরম বিছানায় শুয়ে দিল। আহত মেয়েটা তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। মৃদু হাসলো হাসিন। মেয়েটাকে রেখে কেবিন থেকে বের হতেই চোখের সামনে মুক্তি আর মুশফিকের ভর্ত চাউনি লক্ষ্য করে। হাসিন ভুরুকুচকে মুক্তির দিকে হাতের ইশারা দিয়ে মনোভঙ্গি বোঝায়। এতে অবশ্য মুশফিক দুর্বল। হাসিনের ইঙ্গিত বোঝাতে আসতে তার প্রায় বছরখানেক লাগবে। হাসিন পুনরায় ইশারা করে কি বোঝায়। মুক্তি আমতা আমতা করে বলে, আম্মা কল দিছিল, দুলাভাই তার গাড়ি খুঁজছে। ওই আরে খালার পুত, উঠতে বসতে খালি এই লাগবে ওই লাগবে। গাড়িটা আমাদের কিনে দেওয়া, আমাদের কেনা মাল, অথচ আমরা ব্যবহার করলেই হালার পুতের গাত পিচ্ছি জ্বলে ওঠে, যেন আমাদের মাথা কিনে নিয়েছে। আর তুইও কেমন ভাই, ওই হালার পুতকে ঘাড়ে ধাক্কা মেরে বের করে দিতে পারিস না? হাসিন মুক্তির কথায় অসহায় দৃষ্টিতে তাকায়। সে হাতের ইশারায় অদৃশ্য চোখের পানিকে বোঝায়। মুক্তি বুঝতে পেরে তার মুখেও মলিন হয়ে গেল। সে সাময়িক কথা ভেবে উল্টো কথা বলে ফেলেছে। এর বিপরীত প্রভাব যে তাদের বড় বোন হামজার উপর পড়বে সে নিয়ে নিশ্চিত তারা। মুশফিক ভুরুকুচকে মুক্তির হাতে চিমটি দিয়ে ফিসফিসিয়ে বলে, এই আমাকেও বলো স্যার কি বুঝাইছেন? মুক্তি মুশফিকের কথায় হেসে ফেল। হাসিন দেখে গম্ভীর চোখ জোড়া দিয়ে আহত মেয়েটি কেবিনের সামনে দাঁড়ায়। কেবিনের দরজায় সরু কাচের গ্লাসের গোলাকৃতি জানালা বানানো। সেই গ্লাস দিয়ে হাসিন দেখছে মেয়েটার ঘুমন্ত ক্লান্ত মুখশ্রী প্রমাণ করছে তার উপর দিয়ে বর্জর ধকল গিয়েছে। হাসিন মনে মনে ভাবে, আসলে কি মেয়েটা বিবাহিত? তাহলে সহায়তা কেন চেয়েছিল? তার ওই স্বামীর নোংরা কণ্ঠনালী বুঝিয়ে দেয় মানুষটা মোটেও ভালো মানুষ না। হাসিন কিছু একটা ভেবে মুক্তির হাত চেপে কেবিনের পাশের সিটে বসিয়ে দেয়। মুক্তি হকচকিয়ে গেল। ভাইয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এভাবে ভুতুরে ভাব নিয়ে বসালে যেন কেউ আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। হাসিন হাসল না, হাতের ইশারায় বুঝিয়ে দেয় কি করতে হবে। মুক্তি পুনরায় অভিজ্ঞা নাই বলে, ओके भाईजान, अब जाए, मैं यहाँ की चौकीदारी करती हूँ। मुशरिक भाई यहाँ पर है, एक साथ मिलके अप्पी का ख्याल रखेंगे। হাসিন বোনের মাথায় আস্তে করে চাপড় মেরে প্রেগনেন্সি বিশেষজ্ঞ মহিলা ডক্টরের কেবিনের উদ্দেশ্যে চলে গেল। লিফট করে 4th ফ্লোরে ডক্টরের কেবিনের সামনে এসে হতাশ হলো, কেননা কেবিন তালাবদ্ধ। মনে মনে সিট বলে দেওয়ালে মৃদু চাপড় দেয়। সে এবার কেমনে মেয়েটার সম্পর্কে জানবে সেই পরিকল্পনা করতে লাগে। হঠাৎ তার নজর পড়ে প্রেগনেন্সি বিশেষজ্ঞ মহিলা ডক্টরের নাম্বারের উপর। বেকুবের মতো মুখ করে কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকিয়ে রইল। মাথা দেওয়ালে ঠুকতে গিয়েও নিয়ন্ত্রণ করে নেয়। পরিণয়ে ফোন বের করে নাম্বার লিখে কলে চাপ দিতে গিয়েও থেমে যায়। মনে মনে ভাবে, আমি তো কথাই বলি না, ধ্যাত শালা জীবন। সে পুনরায় লিফটের সামনে চলে আসলো। লিফট 4th ফ্লোরে আনতেই 4th বাটন চাপ দেয়। সৌভাগ্যক্রমে লিফটের দরজা খুলতেই প্রেগনেন্সি বিশেষজ্ঞ মহিলা ডক্টরকে সামনে পায় হাসিন। তাকে দেখে ডক্টর চিন্তিত গলায় বলে, আপনি আমার সাথে এক্ষুনি কেবিনে আসুন, জরুরি কথা আছে। ডক্টরের আশঙ্কিক কথায় হাসিন ভাবান্তর হয়ে ডক্টরের পিছু গেল। প্রেগনেন্সি ডক্টর মিসেস নির্মলা মুখার্জি নিজের অ্যাপ্রন খুলে চেয়ারে ঝুলিয়ে বসে পড়ে। হাসিনকেও বসতে অনুরোধ করে। সে বসতে মিসেস নির্মলা মুখার্জি খুব কোমল কণ্ঠে বলে, আপনি যদি আমায় মেয়েটার পুরোপুরি তথ্য দিতে পারেন তবেই আমরা মেয়েটার সম্পর্কে বলতে পারবো। হাসিন উদ্গ্রীব হয়ে গেল। হাতের ইশারায় ডক্টরকে অপেক্ষা করতে ইঙ্গিত করে, যা থেকে মিসেস নির্মলা মুখার্জি চোখ পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে নিজের মতো পেশেন্টের রিপোর্টে ফোকাস করে। হাসিন মেসেঞ্জারে মুক্তিকে
মেসেজ করে দেয় জলদি 4th ফ্লোরে আসতে। মুক্তি মেসেজ দেখে মুশিবকে পাহাড়ে রেখে লিফটের কাছে গেল। লিফট তখন সেই ফ্লোরে উপস্থিত ছিল। ভেতরে ঢুকে 4th ফ্লোরে বাটন চাপ দেয়। লিফটের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে তড়িঘড়ি প্রবেশ করে কার্ডিওলজিস্ট ডক্টর মোহাম্মদ এনায়েত। অ্যাপ্রন হাতে রেখে এক হাত লিফটের দরজা বন্ধ হওয়া থেকে থামিয়ে দেয়। ঘাবড়ে গেল মুক্তি। ভেবেছিল কোনো ভুতুড়ে লোক। যখন পরিচিত চেহারা দেখল তখন হেসে জিজ্ঞেস করে, আরে ডাক্তার এনায়েত স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার কারণে একটা মেয়ের লাইফ ইজিলি সেফ কন্ট্রোল হয়েছে। মোহাম্মদ এনায়েত মৃদু হাসে, তার গালে টোল পড়ে হাসার কারণে, যা থেকে মুক্তি ফিদা হয়ে গেল। গালে হাত রেখে হাঁ করে বিকলের মতো তাকিয়ে রইল। মোহাম্মদ এনায়েত মেয়েটার চাহনি দেখে অস্বস্তি বোধ করে, ঢোক গিলে বলে, ম্যাম, আপনার কি চোখে কোনো সমস্যা আছে? না মানে যেভাবে চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছেন, নজর পড়তে 1 সেকেন্ড লাগবে না। মুক্তি ফিক করে হেসে ফেল। সে আর যে হোক নজরে বিশ্বাস করে না, তাই অবিশ্বাস্য কণ্ঠে হেসে বলে, আপনি একজন ডক্টর হয়ে নজর বদনজরে বিশ্বাস রাখেন দেখছি। মোহাম্মদ এনায়েত প্রত্যুত্তর করল না। লিফট 4th ফ্লোরে চলে আসে। তিনি নিজের মতো হেঁটে ওটির দিকে চলে গেল। মুক্তি মুখ ভেঙিয়ে দ্রুত পায়ে হেঁটে প্রেগনেন্সি ডক্টরি কেবিনে চলে আসে। হাসিন দেখে তার হাত চেপে চোখ রাঙায়। মুক্তি কান চেপে সরি বলে। হাসিন তপ্ত শ্বাস ফেলে বোনকে নিয়ে চেয়ার টেনে বসে। মিসেস নির্মলা মুখার্জি মুক্তির আপদমস্তক পরখ করে মনে মনে খুব পছন্দ করে নেয়, তবে মুখে স্বীকার করে না। গলা ঝেড়ে মুক্তিকেও পুনরায় হাসিনকে বলা কথা বলে। মুক্তি শুনে শুনে মলিন চেহারা করে ফেলে, চোখ নামিয়ে করুণ গলায় বলে, ডক্টর, আপুটা আসলে হুট করে আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। তার বায়োডাটা অথবা ঠিকানা কিছুই আমাদের জানা নেই, তবে পুলিশ এসেছিল। কি যেন নাম তার? ও ও মিস্টার খন্দকার আসিফ, সিনিয়র অফিসার। মিসেস নির্মলা মুখার্জির কথা শুনে মুক্তি মুখটা বিকৃতি করে জবাব দিল, আসিফ না বারিশ না মূলর খবিশ আল্লাহ জানে। ওই লোকটার কথাও আমার শুনতে মন চায় না, না জেনে শুনে কাউকে হারাস। সরি মিস মুক্তি, ভুল বললেন আপনি। আমি অকারণে কাউকে হ্যারাস করি না। একজন আইনের আওতায় থেকে ইউনিফর্মের দায়িত্বে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হয়। হতে পারে একটু উপনীচ হয়ে যায়, তার মানে এই নয় আপনি পুরোপুরি আমার দোষ দেবেন। এটা অন্যায়ের আওতায় পড়ে। অ্যাম আই রাইট মিসেস ডক্টর? মিসেস নির্মলা ঠোঁট কামড়ে মুক্তির লজ্জিত চেহারার দিকে তাকিয়ে বলে, আমার মতে রাইট। মুক্তি, দিস ইজ নট গুড টু জাজ এনিওয়ান উইথাউট প্রুফ। ইউ টু মিস্টার আসিফ। দ্যাটস হোয়াই আই সেড সরি টু মিস মুক্তি। অদ্ভুত চোখের আসিফ মুক্তির চেহারা দিকে তাকিয়ে রইল। মুক্তি ঢোকিলে অস্বস্তি নিয়ন্ত্রণ করে বলে, সরি ভাইয়া, আই মিন স্যার। পরের বার থেকে সতর্ক থাকবেন। আমিও আমার ভুল স্বীকার করেছি। মুক্তির কথা বলার ভাবভঙ্গি মুগ্ধ চোখে দেখে গেল আসিফ। হাসিন দুজনের নাটক সরু চোখে দেখছিল। আসিফের চোখের দৃষ্টি দেখে তার কলিজা স্যাৎকর ওঠে। ঠাস করে ফ্লোরে লাথি মেরে শব্দ করে দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ মুক্তিকে ঠেলে তার আর আসিফের মাঝ বরাবর দাঁড়িয়ে গেল। আসিফকে চিল পাখির মতো সন্দেহ নজরে দেখছে হাসিন। আসিফ ক্যাবলা মার্কা হেসে দুপা পিছিয়ে গেল। হাসিন তার সন্দেহের দৃষ্টি বজায় রেখে হাতের ইশারা করে দেখায়। আসিফ দেখে বুঝলো, তবে হামিদার ভান করে দুহাত মোচড়ে বলে, আমি ভাই অনশনকৃত মানুষদের ইশারা ইঙ্গিত বুঝি না। মুক্তি ঠিক বুঝেছে। তার চোখ জোড়া বড় হয়ে গেল ভাইয়ের কাণ্ডে। তবুও ভাইয়ের কাছে গিয়ে ভাইকে চেপে হে করে হেসে ডক্টরের সামনে বসিয়ে দিল। হাসিন এক পলক তাকিয়ে মুক্তিকে জাপটে ধরে হাতের ইশারায় মিসেস নির্মলাকে বলার জন্য অনুরোধ করে। এতক্ষণ যাবৎ তিনি তাদের কথার মাঝে মন না দিয়ে পেশেন্টের রিপোর্টের উপর পুরোপুরি স্টাডি করেছে। মুক্তি অনুরোধ করলে হাত কষলে বলে ওঠে, ফার্স্ট অফ অল, আপনাদের পেশেন্ট একজন মেন্টাল পেশেন্ট। অপারেশন টাইমে সন্দেহবশত তার ব্রেনের এক্সজল করিয়েছি, তখনই ফলাফল পেলাম শি ইজ মেন্টালি সিক। সেকেন্ড ইজ শি ইজ প্রেগনেন্ট, বাট দিস ইজ রেপ কেস। শি ইজ অলরেডি রেপড বাই সামওয়ান। যে রেপ করেছে তার ভ্রূণ অর্থাৎ বেবিস এখন মেয়েটার পেটে। আর মুক্তি শুনে আচমকা প্রশ্ন করে, বেবিস বলতে? মিসেস নির্মলা চোখের চশমা খুলে ঠোঁট কামড়ে বলে, ইয়েস, শি ক্যারিং টুইন বেবিস। হাসিন, মুক্তি আর আসিফ হতবাক হয়ে গেল। মেয়েটার অসহায়ত্বের উপর সুযোগ তুলে কেউ ধর্ষণ করে ফেল, যার বোঝা অসহায় অবুঝ মেয়েটা বয়ে বেড়াচ্ছে। হাসিনের শরীর কাঁপছে, যা সে প্রকাশ না করলেও আটকে রাখতে পারছে না। ধৈর্য ধরে ডক্টরের পুরো কথা শোনার অপেক্ষায় আছে। মিসেস নির্মলা পুনরায় বলে, আমার যা মনে হচ্ছে মেয়েটার পাগল অবস্থার সুযোগ নিয়ে রেপ করা হয়েছে। অপারেশনের সময় তার পিঠে আমি নখের আঁচড় পেয়েছি।
স্বাভাবিকতর এমন আচর ধস্তাধস্তির মাঝে হয়ে থাকে। মেয়েটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি রক্ষা করতে। এখন বাচ্চা দুটোর বয়স গর্ভে 5 মাস। আপনাদের পেশেন্টকে ব্যান্ডেজ করা হয়েছে। বেবিজও অসুস্থ আছে, সামান্য অজ্ঞান হয়েছে ব্যাস। বোধহয় খাওয়া দাওয়া কম হয়েছে মেয়েটার কয়েকদিনে, এ কারণে সহজে জ্ঞান ফেরেনি। এখন তার স্লাইন চলছে, একটা শেষ হয়েছে আর একটা নতুন লাগিয়ে দিয়েছে নার্স। দেখেছো ভাইয়া, আমার অনুমান করা একেবারে ঠিক আছে। আমি বলেছিলাম না মেয়েটার সাথে অন্যায় হয়েছে। ছি, কেমন জঘন্য মানুষ! অসহায় মেয়েটিকে রেপ করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে মেয়েটা অসুস্থ অবস্থায় মায়ের মমতা নিয়ে বাচ্চা ধারণ করে আছে। হাসিন চট করে দাঁড়িয়ে গেল। মুক্তির কথার জবাব না দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আসিফ আর মুক্তি নিজেদের মুখ চাউচাই করে তৎক্ষণাৎ মিসেস নির্মলাকে ধন্যবাদ জানিয়ে বের হলো কেবিন থেকে। হাসিনকে লিফটের কাছে দেখে তাও দ্রুত এসে যায়। আসিফ বলে, কিরে ভাই, দৌড়ে কি ওই মেয়েটাকে জাগিয়ে দিয়ে যাচ্ছিস? মুক্তিও বলে ওঠে, ভাইয়া রাগটা কমা, মেয়েটা মেন্টালি সিক, তুই কিছু জিজ্ঞেস করলেও বুঝতে পারবে না। হাসিন দুজনের কথার বিরক্তিকর দৃষ্টি দেয়। দুজনে নীরব হয়ে গেল। লিফট আসতেই তারা ভেতরে ঢুকে পড়ে। আসিফের ফোনে কল আসে। সে কল রিসিভ করে বলে, হ্যাঁ কনস্টেবল নিহিন, বলো। কনস্টেবল নিহিন ফোন কানে চেপে নিজেকে গাছের সাথে ঝোপঝাড়ের মধ্যে আড়াল করে রেখেছে। দৃঢ় স্বস্তির গলায় বলে, স্যার, দেবরাব চতুর্থবেদীকে পেয়ে গিয়েছি। সে এখন বিকাশের দোকানের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। তার সামনে ঘটা কয়েকজন লোক বিকাশে লেনদেন করছে। ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। তাকে পাহারা দাও, হাত ছাড়া যাতে না হয়। আমি আসছি এখনই। আসিফ কল কাটতে গিয়ে ভুলের লাউড স্পিকার দিয়ে দেয়। এতে কনস্টেবল নিহিন পুনরায় বলে ওঠে, স্যার, আপনার সন্দেহ একেবারে সঠিক হয়েছে। এই দেবরাব চতুর্থবেদী 1 নম্বর ফল্ট চিটার। কিছুক্ষণ আগে নাকি তার বিয়ে হওয়ার কথা ছিল কোনো এক পাগল মেয়ের সাথে। ওই বিয়ে বাড়িতে খোঁজ নিয়েছি, মেয়েটা নাকি পাগল, সাথে গর্ভবতী ছিল। তার কথায় হাসিন চট করে আসিফের হাত চেপে ধরে ইশারায় মাথা নাড়ে। আসিফ হাসিনের ইঙ্গিত বুঝতে পেরেছে। বাঁকা হেসে বলে, কনস্টেবল নিহিন, এবার তো ওই দেবরাজ চতুর্দেবীকে শ্বশুরবাড়ির জামাই ভোজন করাতেই হবে। আমি দুজন অফিসারকে পাঠাচ্ছি, তাদের সাথে লোকেশন শেয়ার করে নাও। আসিফ কল কেটে দেয়। লিফট ফার্স্ট ফ্লোরে চলে এলে তার সময় ব্যয় না করে মেয়েটার কেবিনের সামনে গেল। মুশিব সিনিয়র অফিসারকে দেখে সালাম দেয়। আসিফ তার কাঁধে সাববাসী দিয়ে বলে, সরি মাই ফ্রেন্ড, ইউ আর রাইট। নাও গো অ্যান্ড ডু ইউর অ্যাকচুয়াল ডিউটি। আই এম সেন্ডিং আ লোকেশন। মুশিফের জন্য এই যথেষ্ট ছিল। হাসি দিয়ে সে স্যারের কাছ থেকে লোকেশন নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। মুক্তি আসিফের কথায় মুখ ভেঙ্গিয়ে বলে, ডু ইউর অ্যাকচুয়াল ডিউটি। এতক্ষণ কি নকল ডিউটি করছিলেন তিনি? আমাদের অনুপস্থিতিতে মেয়েটার সেফটির ডিউটি করছিল। জানতাম আপনাদের মতো মাথামোটা অফিসাররা কিছুই জানেন না। আসিফ দাঁতের দাঁত চেপে বলে, আপনার কি দুলেন বেশি না বুঝলে চলে না? মুক্তি অকরে শব্দ বের করতে চাইলে হাসিন হাত জোর করে তাদেরকে চুপ করতে ইশারা বোঝায়। মুক্তি তড়িঘড়ি ইঙ্গিত বুঝে মেয়েটার কাছে চলে গেল। হাসিন দেখে চট করে আসিফের দিকে তাকায়। আসিফও হরমর করে চলে যেতে যেতে বলে, আমিও যাই ওই কুত্তার কাছে, গিয়ে পেঁয়াজু বানাই, ধুরো ভর্তা বানাই তার। আকাশ জুড়ে আজ কালো মেঘের ছোড়াছুড়ি। মুক্তি সেই আকাশের দিকে তাকিয়ে আছে। তার দেখা দেখি পাগলে মেয়েটাও তাকায়। মুক্তি আর চোখে বিষয়টা খেয়াল করে মুচকি হাসে। তার প্রাকৃতিক বর্ষণ খুব পছন্দের। কালো বাদলের মাঝে বজ্রপাত হওয়াটা যেখানে মেয়েদের ভয়ের অন্যতম কারণ, সেখানে বজ্রপাত হওয়াটা এক অনন্য দৃশ্য মাত্র। পাগলি মেয়েটা বেলকনির গ্রিল ধরে খানিকক্ষণ দেখার চেষ্টা করে খোঁজার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। বিরক্তির মগ্নে মুক্তির হাতে চিমটি কাটে। মুক্তির ব্যথা পেয়ে আহ করে ওঠে। বাহুতে হাত বুলিয়ে পাগলির দিকে তাকিয়ে বলে, বোন মাত্রই পরিচয় হলো, সেখানে পরিচয় হতে না হতেই চিমটি কেটে মুখের 13টা বাজিয়ে দিচ্ছ। তো তুই ওভাবে বাইরে কি দেখোস? আমার চোখে তো কিছুই পড়তেছে না। মুক্তি কথাটা শুনে থতমত হয়ে গেল। অবাক গলায় জিজ্ঞেস করে, কি বলো? ওই আকাশের মধ্যে কালো মেঘ দেখছো না? বৃষ্টি হবে মনে হচ্ছে। তাহলে হবে। এখানে এত দেখার কি আছে? এত বড় দামড়ি মেয়ে হয়ে বাচ্চার মতো আচরণ করো কেন? হ্যাঁ, আমাকে দেখছো না আমি কেমনে বড়দের মতো সিধে সাদা হয়ে বসে আছি? হ্যাঁ, খুব সিধে সাদা হয়ে বসে আছেন আপনি আপা। মুক্তি কথাটুকু বলে হাসপাতালে যে কেবিনে তারা অবস্থান করছে সে কেবিনে চারপাশে চোখ বুলিয়ে ঢুক গিলে কিঞ্চিত মুহূর্তের ঘটনা মনে করে সে হাসিন বোনকে ইশারায় ঘুমন্ত মেয়েটার কাছে বসে থাকতে আদেশ করে কোথাও যেন বেরিয়ে যায়। মুক্তি জানতে চেয়েও কোনোরূপ উত্তরের আশা করেনি, কারণ সে জানে সে যদি তার ভাইকে পেছন থেকে ডাকে তাহলে তার কপালে শনি আছে।
বিদায়ী হাসিনকে নীরব বিদায় জানিয়ে মেয়েটার পাশে চেয়ার টেনে বসে। মুক্তি মেয়েটার পুরো মুখে চোখ বোলাতে থাকে। মলিন ফর্সা মুখে গোল গোলে কয়েক একটা ব্রণ দেখা যাচ্ছে। চুল বুক অব্দি হতে পারে বেশি বড় না, হাতে পেয়ে আঁচড়ের দাগ স্পষ্ট। আঁচড়ের দাগ দেখে মুক্তির মনটা খারাপ হয়ে গেল। কতটা কোমল মনে সুচির মেয়ের জীবনটা নরকে পরিণত করে দিল সেই ধর্ষকে। আনমনে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটার চুলে কারোর হাতের স্পর্শ পেয়ে চট করে চোখ খুলে মেয়েটা শরীর অবশ রেখে চারপাশে চোখ বোলাতে লাগে। মুক্তি আশঙ্কিক মেয়েটা জেগে যাবে উৎফুল্ল হয়ে বলে, আরে তুমি জেগে গেলে? আমি তোমার জেগে ওঠার অপেক্ষায় ছিলাম। যাক, এখন শরীর ঠিক আছে তোমার? মেয়েটা ধীর স্বস্তির ভাবে মাথা চেপে ধরে উঠে বসে। মুক্তির কথায় তার দিকে ঝাপসা চোখে তাকায়। সবকিছু তার দৃষ্টি অনুযায়ী ঘোলাটে ভাব ধরে আছে। সে না পারতে মাথা চেপে ধরে। তার মাথায় অজস্র ছবি ভেসে ওঠে। এদিক ওদিক তাকে ছটফটে হয়ে যায়। মুক্তি ভয়ে বসা থেকে দাঁড়িয়ে পিছে চলে গেল। মেয়েটা তার হাতের কাছে যা পাচ্ছে এদিক ওদিক ছুঁড়ে ফেলছে। মুখে শুধু এক কথা আউড়ে যাচ্ছে, কাউকে ছাড়বো না, সবাই শাস্তি পাবি, কাউকে ছাড়বো না, তোদের সব কটাকে নরক দেখিয়ে ছাড়বো। মেয়েটার জোর গলায় বলা কথাগুলো অতটা বুঝতে পারেনি মুক্তি। তবে মেয়েটার শরীরের অবস্থা অবনতির কবলে পড়ার আগে মুক্তি চিৎকার দিয়ে ডক্টরকে ডাকে। মিসেস নির্মলা মুখার্জি ডিনার করে সবে তার কেবিনের উদ্দেশ্যে লিফটের কাছে যাচ্ছিল। হঠাৎ মুক্তির চিৎকার শুনে তড়িঘড়ি পাগলি মেয়েটার কেবিনে গেল। সেখানে ফিমেল নার্স দুটো মুহূর্তে এসে মেয়েটিকে চেপে ধরে। মেয়েটা চেঁচেমেচি করছে। তাকে ছাড়ার কথা বলে ফিমেল নার্স দুটোকে কামড় দিচ্ছে। এই দৃশ্য দেখে মিসেস নির্মলা 20 মিনিটের জন্য অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়ে দেয়। মুক্তি দেখে ভয়ে ভয়ে বলে, ডক্টর, আপনি ইঞ্জেকশন কেন দিয়েছেন? মাত্রই জেগেছিল সে। দেখো মুক্তি, তুমি আমার ছোট, তাই আপনি করে বলছি না, তুমি করেই ডেকে নিচ্ছি। তোমাদের পেশেন্ট মেন্টালি সিক, সেটা নিশ্চয়ই জানো। ওর মেন্টালি প্রেশার লেভেল অনেক বেশি, যেটা স্বাভাবিক হতে মাসখানেক সময় লাগবে। এমনও হতে পারে সঠিক পরিবেশ আর সঠিকভাবে চিকিৎসা না পেলে 1 বছরও লেগে যেতে পারে স্মৃতিশক্তি ফিরে পেতে আর সুস্থ হতে। মুক্তি থমকে গেল। অবাক গলায় জিজ্ঞেস করে, সস্মৃতি শক্তি মানে? আপুটার কি স্মৃতিশক্তিও লোপ পেয়েছে? মিসেস নির্মলা মলিন গলায় বলে, দেখো মুক্তি, তোমার বয়স কম। সব কথা আমি তোমার ভাই আর আসিফের সামনে বলতে চাই। তারা আসলে আর্জেন্ট আমার কেবিনে আসতে বলিও। আপাতত পেশেন্টকে রেস্টে রাখি। 20 মিনিট পর স্বাভাবিকভাবেই তোমার সাথে মিশবে। মুক্তির সাথে কথোপকথন শেষ করে তারা পুরো কেবিনের দিকে তাকায়। মেয়েটা হাতের কাছে যা পেয়েছে ছড়াছড়ি করে ফেলেছে, এমনকি স্যালাইনের প্যাকেট অবধি ছিঁড়ে ফেলেছে, যার কারণে ফ্লোরের অর্ধেক পাশে পানি পড়ে আছে। মিসেস নির্মলা দৃষ্টি এদিক ওদিক করে ফিমেল নার্সকে বলে, ইমিডিয়েটলি এই কেবিনে ক্লিনার পাঠাও। তারা যেন মেয়েটা ওঠার আগেই ক্লিন করে দেয়। ফিমেল নার্স দুটো মাথা নেড়ে বেরিয়ে গেল। মুক্তিও মেয়েটাকে বিশ্রামে রেখে কেবিনের বাইরে চলে আসে। ব্যাগ হাতে মোবাইল বের করে হাসিনকে ডক্টরে বলা কথাটা মেসেজে বলে রাখে। হাতের চামড়ায় ব্যথা অনুভব করে মুক্তি পুনরায় চেঁচিয়ে উঠে ফু দিতে লাগে। মেয়েটা গম্ভীর চোখে তাকিয়ে থেকে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোকে, কানে শুনিস না বয়রা তুই? মুক্তি বেককল মার্কা হেসে বলে, হ্যাঁ, আমি তো কানে শুনি না, নাক দিয়ে শুনি। মেয়েটা মুক্তির নাক টিপে দেয়। মুক্তি হা করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ভেবেছিল কম চঞ্চল নরম বোকাশোকা মেয়ে, কিন্তু এ তো 1 নম্বরে ধানি লঙ্কা। মেয়েটা মুক্তিকে পুনরায় ভাবুক হয়ে দেখে গাল ফুলে হাতের বেবি আঙ্গুল দেখিয়ে বলে, চাহ পচা মেয়ে, তোর সাথে আড়ি, তুই খালি আলতু ফালতু কথা ভাবতে বসে থাস। মেয়েটা এই কথা বলে স্ট্রেচারে গিয়ে শটান হয়ে শুয়ে চোখ বুজে নিল। মুক্তি মাথা চুলকে তার পাশ ঘেঁষে বসে বলে, সরি, আসলে আমার থেকে তোর জন্য অনেক চিন্তা হয় তো, এজন্য একটু ভাবনায় পড়ে যাই। এখন থেকে তোর থেকে জিজ্ঞেস করেই ভাবুক হব। মেয়েটা চোখ পিটপিট করে মুক্তির দিকে তাকিয়ে বলে, সত্যি? একদম 3 সত্যি। হাসিন আসিফের চেয়ারে বসে আছে। আসিফ আসামি মতো মুখ নিচু করে নিজেকে আড়াল করছে। হাসিন গলা ঝেড়ে হাতের ইশারা করে বসতে ইঙ্গিত করে। আসিফ চট করে বসে গেল। হিসেব নেই কত ঘন্টা যে তাকে কেবিনের ভেতর দাঁড় করিয়ে রেখেছে এই ছেলেটা। তার তো ইচ্ছে করছে এই হাসিন ব্যাটাকে জানালার বাহিরে ছুঁড়ে মারতে। হাসিন ফট করে দাঁড়িয়ে চট করে আসিফের কাছে গিয়ে দাঁড়ায়। সে ভয়ে চেয়ারের সাথে লেগে গেল। হাসিন চোখের তীক্ষ্ণ ইশারায় হাত নাড়িয়ে তার মতো ভাবভঙ্গি বোঝায়। আসিফ দেখে হা করে আছে, মাথা চুলকে বলে, ওই, তোর এসব ইশারা ইঙ্গিত হাত নাড়ানো অফ কর। কোনো জোকার থেকে কম লাগছে না তোকে। আর শোন ভাই, এসব নটাঙ্কি তোর বাড়িতে করিস,
আর তোর মিশনে করিস প্লিজ। আমার সামনে এসবের দাম নেই। এমনিতেও আমি ছেলে, তোর ইশারা ইঙ্গিতে ভেতরে ভেতরে প্রবলেমও হচ্ছে। সি। হাসিন অবাক হয়ে আসিফ থেকে খানিক দূরে গিয়ে দাঁড়ায়, হাতের ইশারায় কেন পৌঁছায়। আসিফ চোখ ঘুরিয়ে বলে, কেন আবার? তোর ইঙ্গিত মেয়েদের মতো ন্যাকামি লাগছে। হাসিন গম্ভীর মুখ করে তাকিয়ে পকেট হাতে ফোন বের করে পুনরায় আসিফের চেয়ারে ধপ করে বসে যায়। আসিফ তার অসহায় চেয়ারের দিকে তাকিয়ে করুণ গলায় অনুরোধ করে বলে, ভাই, দরকার হলে আমার কোলে এসে বসে পড়, তাও আমার অফিসার পদের চেয়ারটারে রেহাই দে। এরে, কেন আমাদের দুশ্মনির মধ্যে টানছিস? এর তো কোনো দোষ নেই। আসিফের কথায় কর্ণপাত না করে হাসিন নিজ মনে বড়সড় এক মেসেজ লিখে আসিফের মেসেঞ্জারে পাঠায়। আসিফের ফোনে নোটিফিকেশনের শব্দ হয়, সে তার কথায় আটকে পড়ে। ফোন হাতে নিয়ে দেখে হাসিন মেসেজ করেছে। চোখ জোড়া সরু করে হ্যাবলার মতো তাকিয়ে বলে, হারামি বদমাই সামনে থেকেও মেসেজ করে কথা বলতেছে। তোর কি মুখ নেই? এত ঘন্টা চুপ থাকিস কেমনে? আল্লাহ জানে তোর কপালে কোনো মাইয়াও জীবনে জুটবে কিনা। দেখ, মানুষ থেকে লাইফটা এনজয় কর। এমন নিরামিষ মার্কা বেড়া হয়ে থাকলে আজীবন বেদি ছেঁড়া থাকতে হবে। হাসিন চোখ ঘুরিয়ে পুনরায় মেসেজ পাঠায়। আসিফ মেসেজটা পড়ে থতমত খেয়ে বলে, হ্যাঁ, জানি, কাজের কথায় আসছিলাম এখন। হাসিন মিটমিটে হাসলো। সে মেসেজও করেছে তেমনটা। এখন যদি তুই কাজের কথাই না আসিস, তবে তোর বেডিকে অন্য কোথাও লেলিয়ে দিব। তখন পাত হলো তোর বেডিকে হাতের নাগাল পাইতি না। আসিফ মনে মনে একটা গালি দেয়। হাসিন জরুরি ভিত্তিক মেসেজে লিখছিল। আসিফের চেহারার চাহনি লক্ষ্য করে। তার টাইপকৃত সেই মেসেজ কপি করে রেখে সুন্দর মতো এক গালি ফেরত সমেত দিয়ে লেখে, আমারগুলো শুনলে আবেগে প্রস্রাব চলে আসবে তোর, তাই চুপচাপ কাজে ধ্যান দে। আসিফ সেই মেসেজ পড়ে এবার সিটে গা হেলিয়ে মুখে আঙ্গুল দিয়ে রেখে বলে, তুই এবার বল, আমি দেখছি। সরি, তুই তো বলতেই পারিস না। হা হা হা, লিখে পাঠা, আমি মন দিয়ে পড়ি। হাসিন মনোযোগ দিয়ে মেসেজে বুঝিয়ে লিখছে, যাতে সেও অফিসারদের সাথে স্পটে যেতে পারে। বড়সড় এক মেসেজ তার পরিকল্পনা লিখে আসিফকে পাঠালো। সে এত বড় মেসেজ দেখে হাসিনের দিকে তাকিয়ে নাক টেনে বলে, ভাই প্লিজ কথা বল। তুই যদি কথা বলিস, আমি তোকে চট্টগ্রামে ঘুরিয়ে আনবো। সেখানে যা খেতে আবদার করবি তাও খাওয়াবো। তবু প্লিজ বি টক মাই ব্রো। হাসিন উত্তরে হাত নাড়িয়ে বোঝায়, নো নিড। আসিফ দাঁত কিরমিরে টেবিলের থাবা মেরে বলে, ওকে ফাইন, যাচ্ছি। আপনিও আপনার পদচারণ বাইরে ফেলেন, যাতে একসাথে জিপ করে ক্রিমিনাল স্পটে যেতে পারি। হাসিন তার কথায় পাত্তা না দিয়ে নিজেই বের হয়ে যায়। আসিফ নিজের পিস্তল বের করে হাসিনের মাথায় বারবার নিশারা করে বলে, একবার চাপবো, এখানেই কাম খতম। হাসিন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। প্যান্টের দু পকেটে হাত গুজে চোখের ইশারায় চাপতে ইঙ্গিত দেয়। আসিফ বেকল বনে গেল। পিতল নামিয়ে বাচ্চাদের মতো কাদো কাদো মুখ করে ধূপধাপ মাটিতে লাথ মেরে হাসিনের পাশ কেটে দৌড়ে জিপের কাছে চলে গেল। হাসিন মিটমিটে হেসে তার জিপের কাছে যায়। দেবরাত চতুর্বেদীর সামনে আসিফ আর হাসিন দুজনে দাঁড়িয়ে আছে। হাসিন নিষ্পলক তাকিয়ে আছে বয়স্ক লোকের দিকে। আসিফ হাঁ করে তাকিয়ে থাকায় তার গালের ভেতরকার লালা গড়িয়ে পড়ছে। হাসিন দেখে এক ধরনের দৃষ্টি দিয়ে আসিফের গালে চড় লাগায়। সেখানে থাকা কনস্টেবল নিহিন, মুশরিফ, জুনিয়র পুলিশ অফিসার রুবেল আর সন্ধি চক্রদের তাদের সামনে উপস্থিত 200 নামক বন্ধু দ্বয়ের কাণ্ড দেখে মিটমিটে হাসছে। আসিফ গালে হাত দিয়ে চোখ রাঙায়। হাসিন দেখে চোখ ঘুরিয়ে ইশারায় তার 2 আঙ্গুল তার চোখের দিকে থেকে ঘুরিয়ে আসিফকে দেখায়। এতে আসিফ দাঁতের দাঁত চেপে বলে, তোর হুমকিতে আমি ভয় পাই না। হাসিন হেসে চোখের ইশারায় তার নিজের পায়ের দিকে তাকাতে ইঙ্গিত করে। আসিফ চোখ নিচের দিকে করে দেখে তার হাঁটু কাঁপছে। মনে মনে সে নিজেকে সহর্ষ গালি বিদ্ধ করলো। হাসিনের সামনে তার ইজ্জতের ব্লান্ডার না হওয়ার জন্য সে নিজেকে স্বাভাবিক মনস্থির অফিসার রূপে পেশ করে। এতে হাসিন নিশ্চিত হলো এবার আসিফ কাজের মতো কাজ করবে। না হলে তার যে ফাজলামির ধারা তা বহাল করে থাকলে এক জীবনে তাদের আর কাজ করা লাগবে না, উল্টো কোনো পাগলা গর্দ খুঁজতে হবে। হাসিন মাথা চুলকে নিজের ভাবনাকে ঝেড়ে ফেলে হাতের ইশারায় মুশফিককে ইঙ্গিত দেয়। মুশফিক হাঁ করে তাকিয়েছে তার আদর্শ গুরুর দিকে। সে আসলে ততটা অভিজ্ঞ নয় মুক্তির মতো। আসিফ দেখে ফিক করে হেসে বলে, হাসিন না, এই কিন্তু অভিজ্ঞ নয়। তোর ইঙ্গিতে এখানে থাকা সবাই বোকার মতো তাকিয়ে থাকবে। তাছাড়া মনে হয় না কেউ তোর ইঙ্গিতে রেসপন্স করবে। খিটখিটে হেসে দেয় আসিফ। হাসিন খুব বুদ্ধিমত্তার সাথে আসিফের অগোচরে মুশফিককে মোবাইলে মেসেজ পাঠিয়ে দেয়।
মুশফিক তার মোবাইলের ভাইব্রেশন পেয়ে পকেট হাতে মেসেজটি পড়ে নেয়। সে বুঝতে পেরে গলা উঁচিয়ে বলে, জি স্যার, এখনই জল আনছি। মুশফিক জিপের কাছে চলে গেল। আসিফ বেকুল বনে গেল। অবাক কর মুখ করে মুশফিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আচমকা সন্দেহের দৃষ্টিতে হাসিনের মুখ বরাবর এসে দাঁড়িয়ে যায়। হাসিন তার স্থান থেকে এক কদমও পিছু নেয়নি, বরং সজীব দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে আছে। আসিফ সন্দেহ ভিত্তিক গলায় বলে, এ বেডা মুশরিফ তোর সাইন বুঝলো কেমনে? এতক্ষণ ধরে বুঝিনি, হুট করে বুঝছে। তার মানে তুই মেসেজ করেছিস? হাসিন চোখ ঘুরিয়ে আসিফকেও মেসেজ করে। আসিফ পকেট হাতে মোবাইল বের করে দেখে হাসিন তাকে ইডিয়েট সম্বোধন করেছে। আসিফ চোখ গরম করে তাকায়। তাতে পাত্তা নিতে হাসিন মুশফিকের হাত থেকে 1 লিটারের পানির বোতল নিয়ে দেবরাজ চতুর্বেদীর মুখে ছিটিয়ে দেয়। মুখের ওপর পানি ছুড়ে দেওয়ার কারণে লোকটার জ্ঞান ফিরে আসছে। হাসিন তার হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে আটকে নেয়। লোকটার দিকে এক পা ভাঁজ করে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। কেন যেন লোকটাকে তার চেনা চেনা লাগছে, কোথাও সে দেখেছে লোকটাকে। আসিফ ঝুঁকে হাসিনের দিকে চোখ বড় বড় করে তাকায়। এতে হাসিন বিকৃত মুখ করে ঠাস করে আরেকবার চড় মেরে দেয়। আসিফ গালে হাত দিয়ে দাঁত কিরমিরিয়ে বলে, আমি ঝুঁকে এই কুত্তাটারে দেখতে নিয়েছিলাম, তোর বালমার্কা মুখ দেখতে না। চর মেরে ড্রাম বানানোর ইচ্ছা আছে নাকি তোর? সরকারি সম্পত্তি পাচ্ছিস? কথাটা মজা ছলে বলেছে আসিফ। হাসিন মাথা নেড়ে মোবাইলে একটা মেসেজ পাঠায়। আসিফ সন্দেহের দৃষ্টিতে মেসেজটা পড়ে থ মেরে দাঁড়িয়ে থাকে। মেসেজটা হলো, পুলিশগণ সরকারি সম্পত্তি হয়ে থাকে, ভুলে গেছেন মামা? আসিফ চটে গেল, তবে প্রকাশ করল না। দেবরাজ চতুর্বেদী চোখ পিটপিট করে চোখের সামনে উপস্থিত ছেলের দিকে তাকায়। তার চোখ যারা বিস্মিত হয়ে যায়। ছটফট করে নিজেকে সরানোর চেষ্টা করে। হাসিন সহ সবাই অবাক। দেবরাজ চতুর্বেদী গলা নিম্ন করে আবদার করে ওঠে, স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন। আর কখনো মেয়েদের ঠকিয়ে বিয়ে করে রেপ করে পাচার করব না। আমি যা করেছি ভুল করেছি, প্লিজ আমায় ছেড়ে দিন। হাসিন চোখ জয় বিস্ফোরিত করে তাকায়। তার মনে পড়ে গেল লোকটার কথা। সে চেনে এই চেহারার মালিককে। রাগে গজগজ করতে করতে দেবরাজ চতুর্বেদীর মুখে বার কয়েক ঘুষি দেয়। এতে বেচারার দুটো দাঁত ভেঙে মাটিতে পড়ে যায়। আসিফ আচমকা হাসিনকে রেগে যেতে দেখে অবাক হলো। এই মুহূর্তে দেবরাতের অবস্থা কাহিল। আর বেশিক্ষণ আঘাত করা হলে মারা যাবে। আসিফ হাসিনকে চেপে ধরে তার কাঁধ আগলে বলে, কি হয়েছে সোজা কথায় মেসেজ দে। কি করেছে এই লোকটা? দেখ, তুই আমার এনিমি হবি, বাস্তবিকে আর অন্তরের দিক থেকে। তাই বলে দোস্তের মতো ফর্মালিটিস পূরণ করার ইচ্ছে নেই আমার। হাসিন হাঁপাতে থেকে আসিফের হাত সরিয়ে মোবাইল বের করে লিখতে লাগে। আসিফ অপেক্ষা করছে। টুন করে শব্দ হওয়ার সেই মোবাইল বের করে দেখে মেসেজটায় হাসিন লিখেছে, দেবরাজ চতুর্বেদী আর অন্য কেউ নয়। এই সেই লোক যে কিনা আমার বোন মুক্তিকে রেপ করতে চেয়েছিল, তবে পায়নি আমার কারণে। সঠিক সময়ে আমি হাজির হয়েছিলাম। এমন এক বিয়ের বাড়িতে বিয়ে করতে গিয়েছিল এই বুইরা। কোনে পক্ষ মেয়ে দেয় নাই, তাই সেখানে কোনের বান্ধবী ছিল মুক্তি। তাকে দেখে এই হারামজাদার লোভের কামনা জাগে। ওই দিন মুক্তিকে অপহরণ করে বদ্ধ স্থানে রেপ করতে চেয়েছিল। ভাগ্যিস আমি আমার বোনের হাতে লোকেশন ট্র্যাকিং ডিভাইসের একটা ব্যাসলেট বানিয়ে পরিয়ে দিয়েছিলাম। আমার বোন সেই ব্যাসলেট যত্ন করে পড়তো। সেই সুবাদে তাকে রক্ষা করলেও এই হারামজাদাকে ধরতে পারিনি। আসিফ উচ্চস্বরে পড়ে শোনানোর কারণে সকলে ক্ষেপে গেছে দেবরাতের উপর। এতে আসিফ তো শান্তরূপে সকলকে মিষ্টি গলায় বলে, হয়েছে, সবাই সবার বাসায় যা। এই কুত্তার বাচ্চাকে আমি দেখছি। হাসিম, তুই হাসপাতালে ফের। মুক্তি একলা হাতে মেয়েটাকে সামলাতে পারবে না। আমি আজকে মেয়েটার বিরুদ্ধে যে কেস ফাইল হয়েছে তা উঠিয়ে নিয়ে জানাবো তোকে। তার আগে এর একটু শায়েস্তা করি। হাসিন মাথা নেড়ে সেই পরিত্যক্ত বিল্ডিং থেকে বেরিয়ে গেল। তারা দেবরাজ চতুর্বেদীকে পেয়েছিল মূলত কনস্টেবল নিহিনের মাধ্যমে। সে বিকাশ করে টাকা পাঠিয়ে তখন সেই রাস্তা থেকে পেরিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে তাকে ঘেরাও করে পরিত্যক্ত এক বিল্ডিংয়ে নিয়ে আসে। অবশ্য বুদ্ধিটা ছিল স্বয়ং হাসিনের। সে মৃদু হাসলো তার বুদ্ধিমত্তার উপর। জিপে বসতে কেউ বসল না। তার নিজের জন্য একটা সিএনজি খুঁজে মুশিব তার স্কুটি নিয়ে এসেছিল। বিদায় ভদ্রতার সহিত তার গুরুকে অনুরোধ করে, স্যার আজকে আমার সাথে চলুন, আমি স্কুটি এনেছি। হাসিন মাথা নেড়ে স্কুটির উপর বসে পড়ে। মুশিব হেলমেট এগিয়ে দেয়। সে মৃদু হেসে হেলমেটটি মাথায় পরে নেয়। মুক্তি আধা ঘন্টা ধরে মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা এক এক করে দূরে সরিয়ে দিচ্ছে চামচটি।
মুক্তি নিজেও খাবারটা খাওয়াতে চাইছে না, তবে হাসপাতালের নিয়ম দেখে সে বাধ্য। মেয়েটাকে ইনজেকশনের পর থেকে স্বাভাবিক আচরণ করতে দেখে সে কিছুটা স্বস্তি পায়, তবে এখনো অবধি মেয়েটার পরিচয় বা নাম জানতে পায়নি। এতে মুক্তি চিন্তিত। তবে তার ভাই হাসিন শীঘ্রই হাসপাতালে আসতে তা জানিয়েছে মেসেজ করে, তাই মোটামুটি পরিবেশ সামলে রাখার চেষ্টা করছে সে। মেয়েটা করুণ গলায় বলে, আমি এ পচা স্যুপ খাবো না। ইয়াক, কি বিদঘুটে গন্ধ। ওয়াহ! মেয়েটার আচমকা বমির বেগ পায়। মুক্তি তড়িঘড়ি করে মুখের সামনে পলিথিন ধরে। মেয়েটাও দিক বেদিক ভুলে বমি করে স্বস্তি পেল, তবে মুক্তির মুখখানা মলিন হয়ে গেল। আধা ঘন্টা ধরে স্যুপটা খাইয়ে দিতে গিয়েও কয়েক চামচ খাওয়াতে পেরেছিল, এখন সেই স্যুপটুকু উগলে দিয়েছে মেয়েটা। এখন আবার মেয়েটার পেট খালি হয়ে গেল। এমনই দু বাচ্চার মা, আর পর্যাপ্ত খাবার খাওয়া উচিত। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দে চমকে তাকায় মুক্তি। মেয়েটাও উৎসুক চোখে দরজার দিকে তাকায়। ডক্টর এনায়েতকে দেখে মুক্তি অবাক হলো, স্বাভাবিক মুখে জিজ্ঞেস করে, জি আপনি হঠাৎ এ কেবিনে? হাসপাতালে অ্যাডমিট সকল পেশেন্ট আমার পরিবারের মতো। এক ডক্টরের কাছে বাইরের পরিবার বলতে হাসপাতালকে বোঝানো হয়। মিসেস নির্মলা মুখার্জি আমার কলিগ, তার কাছ থেকে আমাদের নতুন পেশেন্টের রিপোর্ট শুনেছি। খুব দুঃখের বিষয়, তবে পেশেন্টকে আপনার আদর আপ্যায়ন করা দেখে মুগ্ধ হয়েছে। এইভাবে সবাইকে সম্মান করবেন। মুক্তি যেন হাওয়াই ভাসছে। ডক্টর এনায়েতের মুখভঙ্গি, হাঁটা চলার স্টাইল দেখে এমনিতেই তার মর্মরে অবস্থা। এভাবে যদি ছেলেটা তার প্রশংসা করে তাহলে সে এই হাসপাতালে অ্যাডমিট হতেও রাজি। ডক্টর এনায়েত পাগলি মেয়েটার দিকে তাকায়। সে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। ডক্টর এনায়েত মুচকি হেসে জিজ্ঞেস করে, এখন কি অবস্থা আপনার শরীরের? অল গুড? মেয়েটা অপরিচিত লোক দেখে নিশ্চুপ জবাবে মাথা নাড়ে। মুক্তি হেসে বলে, হেই, ভয় পেও না। ওই আন্টিকে দেখছিলে না, অ্যাপ্রন পরা, তার মতোই এই লোকটা, উনিও একজন ডক্টর। ডক্টর শব্দটা শুনে মেয়েটা ও করে বলে, আপনি আমার পেট থেকে বেবিদের এখন বের করবেন? না, এখনো সময় আছে। ও, কবে বের করবেন? আমার খুব কষ্ট হয়, এদেরকে আমার পেটে রেখে হাঁটতে ব্যথা হয়, প্রস্রাব চলে আসে, খুব কষ্ট হয়। পাগলি মেয়েটার আর্তনাতে মুক্তির বুক ভারী হয়ে আসে। ডক্টর এনায়েত এরও খারাপ লাগে। সে নিশ্চিত গলায় বলে, হুশ, কান্না করে না। গুড গার্লস নেভার ক্রাই, ওকে? বেবিস দেখবে, তোমার সাথেই থাকবে কয়েক মাস পর। এখন একটু কষ্ট করে থাকো। মেয়েটা দুঃখ মনে মাথা নাড়ল। ডক্টর এনায়েত তার অ্যাপ্রনের পকেট হাতে একটা ডার্ক মিল্ক চকলেট বের করে, তা মেয়েটার দিকে এগিয়ে দেয়। মেয়েটা খুশি হয়ে চকলেটটা ডক্টর এনায়েতের হাতেই খায়। পুরো দৃশ্যটা দেখতে মুক্তির আনন্দ লাগলেও একজনের ভীষণ ক্রোধ পায়। শব্দ করে দরজা খুলে সে। মুক্তির সময় ডক্টর এনায়েত আর মেয়েটা দরজার দিকে তাকায়। হাসিন খিচুড়ির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, তার নজর সেই ডক্টর এনায়েতের হাতের দিকে। মেয়েটা ডক্টর এনায়েতের হাতের থেকে চকলেটটা খেয়ে ফেলেছে। হাসিম ঘন নিঃশ্বাস ফেলে ডক্টর এনায়েতের হাত থেকে চকলেটটা কেড়ে নেয়। মেয়েটার মুখে অর্ধ চকলেট রয়ে যায়। মেয়েটা কাঁদো কাঁদো মুখ করে সে মুক্তির ওড়না চেপে ধরে ফুপিয়ে ওঠে। হাসিন তা অদেখা করে ডক্টর এনায়েতের দিকে তাকায়। ডক্টর এনায়েত কিছু বলল না, তবে ক্ষীণ হেসে মুক্তির দিকে তাকিয়ে চোখে ইশারায় বিদায় নেয়। মুশির দরজা খুলে দেয়। সে তার গুরুর হঠাৎ তীক্ষ্ণভাবে ভঙ্গিমা প্রকাশ করার কারণ বুঝল না। মুক্তিও বিষয়টা খেয়াল করেছে, তবে বাহিরের লোকের সামনে বিষয়টা খোলাসা করতে চাইল না। হাসিন মেয়েটার দিকে ক্ষিপ্ত গতিতে তাকায়। মেয়েটা ভয়ে গুটিয়ে মুক্তির হাত চেপে ধরে। মুক্তির ভাইয়ের রাগ দেখে ঢোক গিলে বলে, ভাই কি হলো, তুই এমন বিহেভ করছিস কেন? হাসিন মেসেজ অথবা মোবাইলে হাত দেয়নি। মেয়েটার পাশে শপিং ব্যাগ রেখে সেখান থেকে টুথব্রাশ আর টুথপেস্ট বের করলো। মুক্তিকে ইশারা করলো ওয়াশরুম থেকে জল আনার ইঙ্গিত করে। মুক্তি হা করে তাকিয়ে ভাইয়ের ইঙ্গিত বুঝতে পেরে জল এনে দিল। হাসিন তার বোনকে ধরে থাকতে ইঙ্গিত করে। মুক্তিও ভাইয়ের ইঙ্গিত মতো কাজ করে। হাসিন টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে নেয়। চট করে মেয়েটার গাল চেপে ধরে ব্রাশ করাতে লাগলো। মুক্তি আর মুশিব দেখে চমকে যায়। মেয়েটা প্যাস প্যাস করে কান্না করে দেয়। তার শক্তপোক্ত দাঁতের উপর যেন সুনামি বয়ে দিচ্ছে হাসিন। মুক্তি ভাইয়ের কাণ্ডে বিকৃত মুখ করে তার হাত থেকে ব্রাশ সরাতে চাইলে হাসিন গম্ভীর দৃষ্টিতে তাকায়। এতে মুক্তির হাত থেমে যায়। মিনিট খানেক পর মেয়েটার বমি পায়। তার বমি বেগ দেখে হাসিন পলিথিন তুলে ধরে মেয়েটার মুখের সামনে। মেয়েটা বমি করে ক্লান্ত হয়ে যায়। হাসিন তার গাল পরিষ্কার করে দিয়ে মুখটুকু ভালো মতো পরিষ্কার করে দিয়ে শুয়ে দিল। ভয়ে মৃদু কাঁপছে মেয়েটা, তবে কাঁদছে না। মুক্তি দুদণ্ড নড়চড় করতে পারেনি। তাকে হ্যাসকে টেনে বসিয়ে রেখেছে সে, কেননা হাসিনের ব্যবহারে সে তাকে ভয়ের নজরে দেখছে। মুক্তি আমতা আমতা করে বুঝিয়ে বলে, বোন শুনো, এটা আমার ভাইয়া হাসিন, আমাকে চিনিস না তুই? আমি মুক্তি।
এটা আমার বড় ভাই, গট ইট। মেয়েটা মাথা নাড়ল। মুক্তি জানে তার বলাতে কিছু হবে না, কেননা পাগলিদের মস্তিষ্ক কখনো স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত থাকে না। দীর্ঘশ্বাস ফেলে সে তার ভাইয়ের দিকে তাকালো। হাসিম গ্লাভস পরে খিচুড়িতে রোস্ট আর মাংস মিশিয়ে তার বাটিতে পরিবেশন করছে। একটা মুক্তির হাতে দিল, আরেকটা মুশরিফের হাতে। শেষ বাটিটা নিয়ে হাসিন মেয়েটার শিউরে বসে পড়ে। মেয়েটা তার নাকে খিচুড়ির মতো সুস্বাদু ঘ্রাণ পেয়ে চট করে বাটিটা ছিনিয়ে নিতে হাত বাড়ল। হাসিন বুঝতে পেরে তৎক্ষণাৎ বাটি সরিয়ে চোখ রাঙায়। এতে মেয়েটা ক্ষিপ্ত হয়ে মুখ ফুলায়। হাসিন পাত্তা দেয় না। খিচুড়ির লোকমা মেখে মেয়েটার গাল চেপে ধরে খাইয়ে গিলিয়ে দিল। মেয়েটার গাল ভর্তি মাংস আর খিচুড়ি। মুক্তি দেখে হাঁ করে তাকায়। সে আসলে বুঝছে না তার ভাইয়া কি মেয়েটাকে খাইয়ে দিচ্ছে নাকি শাস্তি দিচ্ছে। মেয়েটা খুব কষ্টে গলগদ্ধকরণ করে দাঁত কিরমিরিয়ে বলে, বলদা বেটা, দেখিস না আমার গালের ভেতরে খিচুড়ির নদী বানিয়েছি, তাও ঠুসঠুস করে আমার গালে আর ঢুকিয়ে যাচ্ছিস কেন? মাথায় কি গোবর ভরা? মুক্তি আর মুশরিফ চমকে যায় মেয়েটার কথায়। আজ পর্যন্ত কেউ তাদের ভাইয়ের সামনে উঁচু গলায় কথা অব্দি বলেনি, সেখানে মেয়েটার সাহস কত দূর। একেবারেই তুই তোকারি করে হাসিনকে জমিনে উপর ফেললো। ঢোক গিলতে লাগলো তারা দুজন একে অপরের দিকে চাওচাই করে। হাসিন হাত মুষ্টি বদ্ধ করে ফেলে। কেমন লাগছে আমার কামড়? হুম, আমাকে থাপ্পড় মারিস? চিনিস আমি কে? মেয়েটার সাহসিক ভাব দেখে মুক্তি আর মুশফিক হতবাক। হাসিন তার হাতের বাহুতে মলম লাগাচ্ছে আর দাঁত কিরমিরিয়ে তার রাগের বহিঃপ্রকাশ করছে। তাতে কি মেয়েটার কোনো বিপরীত প্রতিশ্রুত নেই? সে মুক্তিকে জড়ায় ধরে আছে। একটু পরপর সে হাসিনের দিকে তাকিয়ে জিহ্বা দেখিয়ে মুখ ভেটকিয়ে থাকতে লাগলো। হাসিনের ইচ্ছে করছে চড়ে গালটা লাল করে দিতে, তবে অসুস্থ পাগলি মেয়ে বলে ছাড় দিয়েছে। এ ব্যাপারটা মুক্তিও বুঝতে পেরেছে। সে মেয়েটাকে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, বোন থেমে যাও, লোকটা না খুব রাগী। তুমি যদি আরেকবার ভেটকি দেখাও তাহলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবে। মেয়েটা মুক্তির কথা শুনে চোয়াল ফাঁকা করে হাসিনের দিকে চোখ ট্যাপ ট্যাপ করে তাকালো। পরক্ষণে গলা উঁচিয়ে বলে, বেয়াদ্দব ছেলে পেলে আমার জিভ টেনে ছিঁড়বে কেন? তার কি নিজের জিভ নেই? এই ছেলে, দেখি তোর জিভ আছে কিনা। হাসিন তার ভেতরকার টক বেগে উত্তপ্ত গরম ক্ষোভকে আর থামালো না। মেয়েটার বাহু চেপে তার চোখ বরাবর তাকায়। মেয়েটা দৃঢ়তার সঙ্গে তাকিয়ে থাকে। হাসিন চোখের মাধ্যমে তার রাগের বহিঃপ্রকাশ করে, কিন্তু মেয়েটার কাছে তার নিছক ফাজলামি মনে হলো। হু হু করে হেসে উঠল সে। হাসিন চোখ ঘুরিয়ে শক্ত হাতে চাপ দেয় মেয়েটার বাহুতে। এতে মেয়েটা মৃদু ব্যথায় চিৎকার করে ওঠে। মুক্তি তার ভাইকে ভুলিয়ে ফুসলিয়ে বলে, ভাই ও অবুঝ মেয়ে, ছেড়ে দে না, না হলে হাসপাতালে কোনো না কোনো ঝামেলায় পড়বি। আমি তাকে শিখিয়ে। হাসিন অগ্নি দৃষ্টি দেয় তার বোনকে। মুক্তির কণ্ঠস্বর থেমে যায়। সে মেয়েটাকে হাতের ইশারায় ইঙ্গিত দেয়। মেয়েটা প্যাস প্যাস করে কেঁদে দেয়। মুক্তিকে বলে, এই মুক্তি আপু, তোমার এই বেহুদা ভাই কি বলতেছে? আমি কিছু বুঝতেছি না। বেহুদা শুনে হাসিন চোখ বুজে রাগকে নিয়ন্ত্রণ করে ছেড়ে দিল মেয়েটাকে। আচমকা তার চোখটারা ভিজে ওঠে। সে তাদের ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটার কি হলো কে জানে। আপন মনে বলে, ওই কি কষ্ট পাইছে। ঠোঁট কামড়ে মাথা নুয়ে ভাবান্তর হলো। মুক্তি তার ভাইয়ের পিছে যায়। মুশিফ মেয়েটার মৃদু কণ্ঠে বলা কথা শুনেছে। সে ঠোঁট উল্টে মেয়েটাকে বোঝাতে বলে, শোনো বোন, ওই মানুষটার কারণে তুমি এখানে আসো। সে হিরো, বুঝছো? যারা বাঁচায় তারা হিরো, আর যারা বাঁচায় না তারা ভিলেন। মেয়েটা মাথা নেড়ে সাড়া দিল, তবে ঠোঁট জোড়া কাদো কাদো করে বলে, কিন্তু হিরো ভিলেন কি? ওরা দেখতে কেমন হয়? হিরো হলো স্মার্ট, সুন্দর, স্টাইলিশ, চকলেটি বয়। ভিলেন হলো দাড়ি থাকে, ভ্রু বাঁকায়, দাঁতকে চেপে চেপে শব্দ করে, হাতে গান, চেহারায় কোনো ধরনের ভয় নেই। বুঝতে পারছো এবার? মেয়েটা মুশিফের যুক্তি শুনে মাথা নেড়ে বুঝছে বোঝায়, তবে তার মনের কথা বয়ান করতে মুশিফকে বলে, এই না না না, ভুল বলছো। ওইটা হিরো না, ওইটা গাধা মার্কা ভিলেন। ভিলেনের সাথে ওই পচা বেটাকে মানায়? হাসিন দরজার বাহিরে দাঁড়িয়েছিল। মেয়েটার কথাই হাসিন মুক্তির দিকে চোখ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে মাথা নেড়ে রেগে মেকে ভেতরে ঢুকতে চাইলে মুক্তি তার ভাইকে চেপে কোনো মতে করিডরে নিয়ে গেল। হাসিন তার মনের ক্ষোভ প্রকাশ করছে। হাত দিয়ে গলা টিপে ঘুষি দিয়ে মাথায় তুলে আছাড় মেরে ছুরি মেরে ইঙ্গিত করে নাক দিয়ে জোরে ফোঁস করতে লাগলো। মুক্তির চল ফাঁকা হয়ে গেল। হাঁ করে ভাইয়ের দিকে আছে। হাসিনের রাগ পড়ে যাওয়ার পর ভুরু কুচকে বোনের দিকে তাকালো। মুক্তি চোখ পিট পিট করে প্রশ্ন করে, তোর থেকে এত ভেবে মেয়েটাকে খুন করতে ইচ্ছা করছে?
হাসিন দাঁত চেপে হাতের উপর হাত জোরে থাপা মেরে মুক্তিকে তার ক্রোধের সীমা বোঝালো। মুক্তি একদণ্ড চোখ বুজে পুনরায় খুলে ভাইকে দেখে জোরালো শ্বাস ছেড়ে বলে, লুক ভাইয়া, শি ইজ প্রেগনেন্ট অ্যান্ড মেন্টালি ডিসঅর্ডার, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। হাসিন মুখ চেপে ধরে 2 কদম পিছিয়ে জোরে সোরে শ্বাস নিয়ে মাথা নাড়ল। তবুও মুক্তির হাত চেপে ধরে তার হাতের মধ্যে মৃদু চাপড় দিয়ে হাসিন তার বুকের দিকে ইঙ্গিত করে। মুক্তি ভুরু কুঁচকে বলে, তুই মেয়েটাকে নিয়ে কিছু ফিল করিস? হাসিন থমকে গেল কথাটা শুনে। আশঙ্কিক প্রশ্ন দ্বারা প্রস্তুত নয় জবাব দিতে সে, তাই নির্লিপ্ত দৃষ্টিতে বোনের দিকে এক পলক তাকিয়ে মেয়েটার কেবিনের দিকে চলে গেল। মুক্তি ভাবান্তর হয়ে বলে, ভাইয়ার মনে পাগলিটার জন্য কি আসলেই ফিলিং আছে? আপুর সাথে কথা বলতে হবে। মুক্তি ভাবান্তর হয়ে বলে। মুক্তিও ছুটে কেবিনের কাছে গিয়ে দরজা খুলতে না খুলতে ধপাস করে মাটিতে পড়ে গেল। কোমরে ব্যথা লাগাই মুক্তি চেঁচিয়ে বলে, কোন গদাইয়া আমারে ধাক্কা মারলি রে? তোরে আজ আমি খাইছি। মুক্তি চোখ বুজে থাকাই খেয়াল করেনি সে কার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছে। শক্তপোক্ত দেহধারী আসিফ চোরা চোখে আশপাশে তাকিয়ে সে নিজেও অভিনয় করতে মুক্তির মতো কোমর চেপে ধরে মাটিতে বসে পড়ে। অভিনয় কলেই বলে, আমার কোমর গেল গা বাবা, আর কখনো এই কোমর নাড়িয়ে বাবা হওয়ার প্রসেসিং করতে পারবো না। এখন কি হবে আমার এই জোয়ান বয়সের? এই জোয়ান বয়স রেখে আর কি লাভ? কতটুকু বলে অভিনয়ের ন্যাকা কান্না দেখাই। মুক্তি দাঁতের দাঁত চেপে বহু কষ্টে দাঁড়িয়ে যায়। আসিফকে দেখে তার ঠান্ডা মাথায় গরম লাফে ঢুকে পড়ল। তেরা কথাই আসিফের কথার উত্তর হিসেবে বলে, আপনার মতো গন্ডারের এই জোয়ান বয়স রেখেও কোনো ফায়দা নেই। যান গিয়ে গঙ্গা নদীতে ডুবে মরেন। জোয়ান বয়সে বিয়ে হয়ে যাবে? না আমি 20-15টা বাচ্চার বাপ হব। মুক্তি শুনে তাজ্জব হয়ে গেল। আসিফ নিজেও কি বলছে বুঝতে পেরে লাজুক হেসে বলে, তুমি অনুমতি দিলে আমার 15 কি 25টা বাচ্চার বাপও হলেও সমস্যা নেই। মুক্তি আসিফের কথা পুরোপুরি শুনতে পায়নি। ছেলেটা বিড়বিড় করে মুখের ভেতরে কথা বলছে, তবুও শেষের কথাটুকু তার কানে পৌঁছে গেল। 25টা বাচ্চার বাপ হলেও সমস্যা নেই। কথাটা যেন বজ্রপাতে নেই আঘাত করলো মুক্তিকে। সে চেঁচিয়ে বলে, কি বলছেন? বাংলাদেশ এমনিতেও জনবসতিপূর্ণ হয়ে গেছে। সেখানে আপনি যদি 25টা সন্তানের বাপ হন, তাহলে সেই 25টা সন্তানের প্রজন্ম বেড়ে অন্য মানুষের আর জায়গা হবে না। আপনি পুলিশ মানুষ, যিনি সামাজিক জনপ্রশাসন রক্ষা করবেন। তোমার কি? আমি 25-50 যত ইচ্ছে বাচ্চার বাপ হব। তোমার কেন পেছন থেকে এত জ্বলছে? তোমাকে তো আমি বলছি না আসো আমার বাচ্চার মা হয়ে যাও। তোমার এত সমস্যা কেন হচ্ছে বুঝছি না। আজাইরা পাবলিক, আমি একজন সুস্থ মস্তিষ্কের এই দেশের নাগরিক, আর সেই নাগরিক হিসেবে আপনাকে সুস্থ পরিবেশ গঠনের উপদেশ দিতেই পারি। আসছে আমার কোথাকার সুস্থ মস্তিষ্কের নাগরিক। কখনো এখানে মস্তিষ্কের চেক আপ করিয়েছ? করালে জানতে পারতে সুস্থ নাকি অসুস্থ মস্তিষ্ক আপনার, মিস মুক্তি। ইউ। মুক্তি 2 হাতের আঙ্গুল দিয়ে গলা টিপে দিতেই চাইল আসিফের। হাসিন এসে তুড়ি বাজিয়ে তাদের দুজনকে তার দিকে ইঙ্গিতপূর্ণ হতে ইশারা করে। আসিফ তার শত্রুকে দেখে কুরুর হেসে বলে, হ্যাঁ, আরেকজন আসছে খালি মৌনব্রত পালন করে জনগণকে রক্ষা ও দেশ স্বাধীন করতে। হাসিন শুনে ভুরু কুচকে তাকায়। আসিফ তাতেই ভেজা বিড়ালের মতো চুপসে যায়। আমতা আমতা করে বলে, তোর এই মৌনব্রত দেশকে রক্ষা করতে পারবে? এভাবেই মৌনব্রত পালন করতে থাক। কথার পরিপ্রেক্ষিতে ভাই বোন আসিফকে মুখ ভেটকিয়ে কেবিনের ভেতর ঢুকে পড়ল। আসিফ নিজেও মুখ ভেটকিয়ে বোবা আর বোবার উড়নচণ্ডী ঝগড়াটে বোন বলে সেও পুলিশের আড়ালে সাধারণ বেশভূষার কেবিনে প্রবেশ করে। মেয়েটি মুক্তির সাথে বাচ্চাদের মতো রো পেপার সিজার খেলছে। যে হারছে তার থেকে কান ধরে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে অথবা বসে থাকতে হচ্ছে। মুক্তি ইচ্ছাকৃত নিজে হারছে, আবার আসিফও হেরে জিতছে। আসিফ সহ তারা 3 জন খেলায় মশগুল। হাসিন দৃশ্যপট দেখে মৃদু হাসলো। পরক্ষণেই হাসির কারণ খুঁজে না পেয়ে পুনরায় গম্ভীর মুখ করে নিল। মনে মনে শুধু মেয়েটার আচরণ সম্পর্কে ভাবছে। কেউ কি দেখে আজও বলবে বাচ্চা মেয়েটি কি না নিজেই 2 বাচ্চার মা হবে? পেটটাই বেড়েছে, অথচ শরীরে পর্যাপ্ত বিশ্রাম না পায়ে চামড়া খসখসে হয়ে গিয়েছে তার। হাসিন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে। মেয়েটাকে হাসপাতালে পার্মানেন্ট ভর্তি করিয়ে সে আর মুক্তি পাশে ফিরে যাবে, এই ধারণায় সে নিজেও বেশ ভীতিতে আছে। যদি তাদের অগোচরে মেয়েটাকে কেউ ক্ষতি করে দেয়, সেক্ষেত্রে মেয়েটার সুরক্ষার জন্য তার পরিবার অথবা পরিচয় অবধি পাওয়া যায়নি। তার চিন্তিত মুখশ্রী দেখে আসিফ খেলা থামিয়ে বলে, তোমরা মেয়েদের মাঝে আমার মতো অবলা পুরুষ কখনো জিততে দেবে না। মুক্তি আর মেয়েটি ইহে করে শব্দ করে উঠল, যেন তারা এভারেস্ট জয় করল।
মেয়েদের এই এক অবিচ্ছেদ্য রত্ন, তারা সহজে জিতলে খুশিতে মেতে যায়। আসিফ মুচকি এসে কৌশলে হাসিনের নিকট চলে এলো, তার কাজ চাপে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি গো ডেভিল বাবা, মুখ কালা কেন? হাসিন আসিফের চোখ বরাবর তাকিয়ে ফোন হাতে নিয়ে কিবোর্ড চেপে মেসেজ পাঠালো। বেমানান হয়ে সে ফোন চালু করে হাসিনের মেসেজটি পড়লো। সে পাঠিয়েছে, মেয়েটার পরিচয় কেমনে জানবে? সিম্পল তার কাছ থেকে জিজ্ঞাসা করে। হাসিন বিরক্ত মার্কা মুখ করে পুনরায় লিখে পাঠায়। আসিফে দেখলো সে তোর তালাতো বোন লাগে যে তুই নাম ঠিকানা জিজ্ঞেস করলে ফরফর করে ভুলে দেবে। আসিফ মুখ ভোতা করে না বলে। হাসিন কিছুটা ভেবে মুক্তিকে ডাকলো। মুক্তি মেয়েটার কাছ থেকে কিছুটা বিরতি নিয়ে এসে জিভায় বলে ওঠে। হাসিন বোনের কাঁধে বা হাত রেখে ডান হাতে ইশারা করে পরিচয় জিজ্ঞেস করে। মুক্তি ঠোঁট কামড়ে বলে, ভাইয়া, এর জন্য তোর থেকে ডক্টর নির্মলার সাথেই কথা বলতে হবে। উনি বলেছিলেন তুই আর আসিফ ভাই। ইয়া আল্লাহ, শেষমেশ সাইয়া ডাকের আগেই ভাইয়া ডেকে আমার অনাগত সন্তানদের কাছে মামা বানিয়ে দিলে। হাসিব আর মুক্তি তাজ্জব বনে গেল আসিফের কথায়। আসিফ হকচক্ষে জোরপূর্বক হেসে বলে, বাদরামি করছিলাম, ইউ প্লিজ কন্টিনিউ। মুক্তি হু শব্দ করে মুখ ঝামটা দিয়ে হাসিন এর দিকে তাকিয়ে পুনরায় বলে, উনি বলছেন মেয়েটার স্মৃতি নিয়ে কিছু কথা বলবে, তো তোরা তার কাছে গেলেই বেটার। আই হোপ সো। আমি এজন্য তোকে মেসেজ করেছিলাম। হাসিন আর আসিফ একে অপরের দিকে মুখ চাউচাই করে মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মুক্তি তার ঠোঁটের কোণে হাসি টেনে মেয়েটার কাছে গেল। মেয়েটা অভিমানী গলেই বলে, তোমার সাথে আরি এতক্ষণ কি ঘাস ফুস কথা বলছিলে ওই বলদার সাথে? দেখনি কেমন পচা ছেলের মতো আমায় গিলিয়ে খাইয়েছিল? আমার ইয়া বড় পেট আরও বড় হয়ে গেছিল। মেয়েটার ভাঙ্গা ভাঙ্গা এলোমেলো শব্দের বাক্য শুনে মুক্তি ফিক করে হেসে দিল।